করিয়ে। স্যার আমি এখন ফিজিক্যালি ক্লাসে বসে ক্লাস করছি। হ্যাঁ হ্যাঁ, আই নো। আমার স্ক্রিন কি দেখা যায়? ইয়েস স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। আপনাদের কোনো স্পেসিফিক কোয়েশ্চেন আছে? আচ্ছা, মনে হয় নাই। অটোমেটিক ওকে, ডিফারেন্সিয়েশনটা একটু ভালো লাগে। স্যার তাইলে লাস্ট ক্লাসের উপরে প্র্যাকটিস শিট দিলে একটু ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, দিব। নিজের জন্য একটা প্র্যাকটিস শিট দিলে ভালো হয়। হ্যাঁ, কি 2? স্যার নিজের জন্য একটা প্র্যাকটিস শিট দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিবনি। ওকে, তো আজকের ক্লাসের উদ্দেশ্য হইলো রিভিউ, কি কি পড়াইলাম এই পর্যন্ত। ওকে, আচ্ছা, তো শুরু করি। প্রথমে আলোচনা করলাম কি নিয়ে? ভেক্টর স্পেস নিয়ে। ওকে, স্পেসিফিক্যালি আর এন মানে আপনার ভেক্টরস অফ এন রিয়েল নাম্বারস। ঠিক আছে, আচ্ছা, ভেক্টরস অফ এন রিয়েল নাম্বারস। এখান থেকে কি নিয়ে কথা বলছিলাম? প্রথমে হইলো ইনার প্রোডাক্ট নিয়ে কথা বলছিলাম। তো দুইটা ভেক্টর ইনার প্রোডাক্ট ক্যালকুলেট কেমনে করে? আমার যদি একটা ভেক্টর থাকে এক্স আর একটা থাকে ওয়াই, তাইলে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট হইলো এইটা, এক্স ট্রান্সপোজ ওয়াই, অথবা এটাকে এই নোটেশনে লেখা হয় এক্স কমা ওয়াই, যেটা আচ্ছা, এটা স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট। এটা ছাড়া আরো অনেক ইনার প্রোডাক্ট আছে, কিন্তু আমরা এটাই ব্যবহার করি না, করতেছি আমাদের এই কোর্সে। স্ট্যান্ডার্ড বা ইউক্লিডিয়ান ইনার প্রোডাক্ট। ওকে, ঠিক আছে। তো এটা তো আপনার ওই দুইটা ভেক্টরকে একটা রো নিবেন, একটা কলাম দিবেন, গুণ দিবেন, এরকম। তারপর আলোচনা করলাম নর্ম নিয়ে। নর্ম হইলো আমাদের একটা ভেক্টরের সাইজ বা ম্যাগনিটিউড, এই জিনিসটার যে ইনফরমেশন, সেটা হইলো নর্ম আমাদের বলে। তো আমাদের জেনেরিক নর্ম বা পি নর্ম নিয়ে কথা বলছিলাম। পি নর্মের ডেফিনিশন ছিল এইটা। যদি এক্স একটা ভেক্টর হয় যেটার কম্পোনেন্ট গুলো হইলো x1 x2 ডট 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 xn, তাহলে xp এর ডেফিনিশন হইলো ম্যাগনিটিউড অফ x1 plus x1 to the power p, magnitude of x2 to the power p plus dot 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 modulus of xn to the power p whole to the power 1 by p. ওকে, এটা হলো জেনেরিক পি নর্মের ডেফিনিশন। আমরা আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি বা সবসময় যেটা ইউজ করি সেটা হলো টু নর্মটা ব্যবহার করি। ওকে, যেখানে পি এর ভ্যালু 2। জয়েন করছি। ওকে, যেখানে পি এর ভ্যালু 2। এটা ছাড়া ধরেন
পি এর ভ্যালু 1 বসাইলে 1 নর্ম হয়। আর আরেকটা জিনিস নিয়ে কথা বলছিলাম, ইনফিনিটি নর্ম বা ম্যাক্স নর্ম, যেখানে ম্যাক্স নর্মের ডেফিনিশন হইলো এই কম্পোনেন্ট গুলার মধ্যে ম্যাক্সিমাম যে কম্পোনেন্টটা, মানে মডুলাস নিলে যে কম্পোনেন্টটা ম্যাক্সিমাম পাওয়া যায় সেটা। ওকে, আচ্ছা, নর্মের পরে কথা বলছিলাম দুইটা পয়েন্টের ডিস্টেন্স নিয়ে। আপনার দুইটা পয়েন্টের, আমার এক্স যদি একটা পয়েন্ট হয় আর ওয়াই যদি একটা পয়েন্ট হয়, তাহলে দুইটা পয়েন্টের ডিস্টেন্স আমরা ডিফাইন করি হইলো নর্ম ব্যবহার করে। সেটা হলো এই দুইটা ভেক্টরের যে ডিফারেন্স, ওই ডিফারেন্সের নর্ম। ওকে, সাধারণত টু নর্মটা ব্যবহার করবো, যদি কোনো সাবস্ক্রিপ্ট না লেখা না থাকে সবসময় টু নর্মটা নিয়ে কাজ করবো। তারপরে নেইবারহুডের কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, নেইবারহুড হইলো আমাদের যদি একটা পয়েন্ট থাকে, ওই পয়েন্টের চারপাশে আমি যদি একটা রিজিয়ন বানাইতে চাই, ধরুন একটা পয়েন্ট আছে পি, ওই পয়েন্টের চারপাশে একটা রিজন বানাইতে চাই, তাইলে ওই রিজনটাকে ধরেন আমরা কেমনে ডিফাইন করি, আমরা বল বল নামক একটা কনসেপ্ট নিয়ে আসছিলাম, যেটা হইলো পি এর চারপাশে একটা বল অফ সাইজ এপসাইলন। এটার মানে হইলো এমন সব পয়েন্ট যে পয়েন্ট থেকে পি এর ডিস্টেন্স হইলো এপসাইলনের মধ্যে। ওকে, এটা আমাদের এই বলের কনসেপ্টটা কেন লাগে, কারণ আমরা যখন ওই অপটিমাইজেশনের লোকাল মিনিমাম ডিফাইন করতে চাই, তখন লোকাল মিনিমাম তো বেসিক্যালি ডিফাইন করি একটা পয়েন্টের চারপাশে ছোট একটা রিজিয়নে, ওইটা মিনিমাম। ঠিক আছে, তো ওই রিজিয়নের কনসেপ্টটা আমাদের লাগে, এই কারণে এই নেইবারহুডের ডেফিনিশনটা দেওয়া। আচ্ছা, এইগুলা ছিল ধরেন একদম বেসিক জিনিসপত্র। তারপর ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি। ম্যাট্রিক্সের দুইটা একটা রেজাল্ট নিয়ে আলোচনা করছি, সেটা হলো আপনার যে কোনো ম্যাট্রিক্স এম কে দুইটা ম্যাট্রিক্সের যোগফল হিসাবে লেখা সম্ভব, যেখানে এই ম্যাট্রিক্স এস এটা হলো সিমেট্রিক, আর এ এটা হলো অ্যান্টিসিমেট্রিক। যে কোনো ম্যাট্রিক্সকে সিমেট্রিক ম্যাট্রিক্স আর অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল হিসাবে লেখা সম্ভব। আচ্ছা, তো এই সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক পার্টটা বাইর করে কেমনে? বাইর করা বেশ সহজ। এস সমান সমান সিমেট্রিক পার্টটা হইলো এম এর সাথে এম ট্রান্সপোজ যোগ করবেন, তারপর 2 দিয়ে ভাগ দিবেন। আর অ্যান্টিসিমেট্রিক পার্টটা হইলো এম এর থেকে এম ট্রান্সপোজ বিয়োগ করবেন, তারপর 2 দিয়ে ভাগ দিবেন। ওকে, এইটা। আর এটা ছাড়া আমাদের আলোচনার যে মেইন বিষয় ছিল সেটা হইলো ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু আইজেন ভেক্টর নিয়ে আলোচনা। আইজেন ভ্যালুস এন্ড আইজেন ভেক্টরস। আচ্ছা, আইজেন আমার যদি একটা ম্যাট্রিক্স থাকে এ বা এম, যেটাই বলেন, আর যদি এমন একটা ভেক্টর থাকে ই সাচ দ্যাট এই ই ভেক্টরের উপর এ অ্যাপ্লাই করা হইলো ই ভেক্টরটাকে কোনো একটা স্কেলার ল্যামডা দিয়ে গুণ করার ইকুইভ্যালেন্ট হয়, তাইলে আমরা ল্যামডাটাকে এর আইজেন ভ্যালু বলি আর ইটাকে এর আইজেন ভেক্টর বলি। ওকে, তো আইজেন ভ্যালু আইজেন ভেক্টর বাইর করে কেমনে এগুলো আপনারা জানেন। ক্যালি হ্যামিল্টন ইকুয়েশন নামক একটা জিনিস সলভ করার আগে, ক্যালি হ্যামিল্টন ইকুয়েশন যেটা ডিফাইন করা হয় এমনে, এর থেকে ল্যামডা বিয়োগ করতে হবে, ডিটারমিনেন্ট নিতে হবে, ডিটারমিনেন্টটাকে 0 সেট করতে হবে, 0 সেট করলে ল্যামডার যে ভ্যালুগুলো আসে ওইটা হইলো আইজেন ভ্যালুগুলা। আর ওই আইজেন ভ্যালুগুলা তারপর আবার এই ইকুয়েশনে যদি ইনপুট দেন, ইনপুট দিয়ে যদি সলভ করেন, সলভ করলে তাহলে আইজেন ভেক্টরগুলো পাওয়া যায়। আচ্ছা, আমাদের কোর্সে আমরা কিছু স্পেশাল ম্যাট্রিক্স নিয়ে মেইনলি কাজ করছি, যেসব ম্যাট্রিক্স সিমেট্রিক।
ওকে, সিমেট্রিক ম্যাট্রিক্স এর ডেফিনিশন হইলো আপনার একটা ম্যাট্রিক্স সিমেট্রিক বলবো যদি এম সমান সমান এম ট্রান্সপোজ হয়। ওকে, আর অ্যান্টিসিমেট্রিক বলবো যদি এম সমান সমান মাইনাস এম ট্রান্সপোজ হয়। তো সিমেট্রিক ম্যাট্রিক্স হইলো যেটা হয় যে আপনার অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো সমান হয়। যদি এটা একটা ম্যাট্রিক্স হয় তাহলে সিমেট্রিক এটা আর এটা যদি ডায়াগোনাল হয় তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স এর জন্য এই অফ ডায়াগোনাল এই অফ ডায়াগোনাল এটা সমান হবে, আবার এইটা আর এটা সমান হবে। ওকে, আর অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স এর জন্য অফ ডায়াগোনাল গুলো একটা আর একটা মাইনাস হয়। তো এটা যদি এ হয় তাহলে এটা মাইনাস এ হবে অ্যান্টিসিমেট্রিক এর জন্য। সিম্পল এ না? তো সিমেট্রিক ম্যাট্রিক্স এর কিছু ইন্টারেস্টিং প্রপার্টি আছে। সিমেট্রিক ম্যাট্রিক্স এর যে প্রপার্টি গুলো আমরা ব্যবহার করছি, আচ্ছা সিমেট্রিক ম্যাট্রিক্স আমাদের কোর্সে কোন জায়গায় অ্যারাইজ করছে, যেমন ধরেন হেসিয়ান একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, ঠিক আছে? তারপর আপনার ওই যে কোয়াড্রেটিক ফর্মের এক্স ট্রান্সপোজ এক্স, ওইখানে এটা বেসিক্যালি সিমেট্রিক হয়। মানে এটা সিমেট্রিক করা নেসেসারি না, কিন্তু দ্যাট ইজ এক্স ট্রান্সপোজ এ ইজ ইকুইভ্যালস টু এক্স ট্রান্সপোজ এস অফ এক্স, যেখানে এস হইলো এস এর সিমেট্রিক কম্পোনেন্ট। তো এখানে পড়া যাবে না। তো সিমেট্রিক ম্যাট্রিক্স এর কিছু ইন্টারেস্টিং প্রপার্টি আছে। প্রপার্টি গুলা হইলো, এক, সিমেট্রিক ম্যাট্রিক্স এর আইজেন ভ্যালু সবসময় রিয়েল হয়। ভ্যালু অলওয়েজ রিয়েল হয়। তারপরে আইজেন ভেক্টর গুলা অর্থগোনাল হয়। এখানে একটা মানে ডিফারেন্ট আইজেন ভেক্টর অর্থগোনাল হয়, ঠিক আছে? এটা একটা সাবস্টিটিউট দেওয়া দরকার। আর 3 নাম্বার, যে আপনার একটা সিমেট্রিক ম্যাট্রিক্স এর আইজেন ভেক্টর গুলা একটা বেসিস ফর্ম করে। ওকে, অথবা আইজেন ভেক্টর গুলা দিয়ে একটা বেসিস ফর্ম করা সম্ভব। এবং সিমেট্রিক ম্যাট্রিক্স এর স্পেকট্রাল ডিকম্পোজিশন নামক একটা জিনিস আছে। যদিও এটা আমরা খুব একটা ইউজ করি নাই, ইউজ আসলে করছি একটু, ইউজ করছি যে কোনো সিমেট্রিক ম্যাট্রিক্স এস কে এই ফরম্যাটে লেখা সম্ভব। আম, কিউ ট্রান্সপোজ ডি কিউ, যেখানে কিউ ম্যাট্রিক্স এর মধ্যে হইলো আপনার আইজেন ভেক্টর গুলা থাকবে, নর্মালাইজড আইজেন ভেক্টর গুলা থাকবে। কিউ হইলো আপনার নর্মালাইজড আইজেন ভেক্টর গুলার ম্যাট্রিক্স। নর্মালাইজড আইজেন ভেক্টর, আপনি যদি নর্মালাইজড আইজেন ভেক্টর গুলা কলামের পর কলাম লেখেন তাইলে কিউ পাওয়া যাবে। আর ডি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, যেটার মধ্যে আইজেন ভ্যালু গুলা থাকে। ওকে, আচ্ছা, এইগুলো ছিল আইজেন ভ্যালু আইজেন ভেক্টরের আলোচনা। তারপরে হইলো আমরা ডিফারেন্সিয়েশনের আলোচনায় গেছি। আম, Sir, classification of matrix. ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসিফিকেশনও ছিল। আচ্ছা, ভুলে গেছি। Okay. আচ্ছা, ক্লাসিফিকেশন ছিল আমাদের আইজেন ভ্যালু গুলার সাইনের উপর ডিপেন্ড করে আমরা হইলো আমাদের ম্যাট্রিক্স ক্লাসিফাই করতে পারি। আম, যদি একটা যদি একটা ম্যাট্রিক্সের সবগুলো আইজেন ভ্যালু গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা ওই ম্যাট্রিক্সকে বলি পজিটিভ ডেফিনিট। স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হইলে বলি পজিটিভ ডেফিনিট। যদি
গ্রেটার অর ইকুয়াল 0 হয় তাইলে বলি পজিটিভ সেমি ডেফিনিট। সিমিলারলি যদি স্ট্রিক্টলি লেস দ্যান 0 হয় তাইলে বলি নেগেটিভ ডেফিনিট। যদি লেস অর ইকুয়াল টু 0 হয় তাইলে বলি নেগেটিভ সেমি ডেফিনিট। আর যদি মিক্স থাকে আইজেন ভ্যালুর মধ্যে, অর্থাৎ 0 হচ্ছে বড় কম্পোনেন্টও থাকে আর ছোট কম্পোনেন্টও থাকে, তাইলে বলি ইনডেফিনিট। এইটা লাগছিল কেন? লাগছিল হলো আমাদের হেসিয়ান ক্যারেক্টারাইজ করার জন্য। আর হেসিয়ানের ক্যারেক্টারাইজেশন ইম্পর্টেন্ট কেন? কারণ আমরা হইলো আমরা যে স্টেশনারি পয়েন্ট গুলা পাই একটা ফাংশনের, ওই পয়েন্ট গুলা কি লোকাল মিনিমাম নাকি লোকাল ম্যাক্সিমাম নাকি স্যাডেল পয়েন্ট, এটা হলো এই হেসিয়ানের ডেফিনিটনেস থেকে বাইর করা যায়। এই কারণে তো এই ডেফিনিটনেস চেক করার সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে হইলো আপনি আইজেন ভ্যালু গুলা বাইর করবেন, আইজেন ভ্যালু বাইর করে তারপর সাইন চেক করবেন। তো অনেক সময় এইটা ধরেন অনেক সময় আমাদের আইজেন ভ্যালু গুলো এক্স্যাক্টলি জানা দরকার, মানে ক্লাসিফিকেশনের জন্য আসলে আইজেন ভ্যালু গুলো এক্স্যাক্টলি জানা দরকার হয় না, আইজেন ভ্যালু গুলার সাইন জানলেই যথেষ্ট হয়। তো সাইন বের করার এক শর্টকাট আছে একটা স্পেশাল কেসে। যদি আপনার ম্যাট্রিক্সটা পজিটিভ ডেফিনিট হয়, পজিটিভ ডেফিনিট মানে স্ট্রিক্টলি ডেফিনিট, কোনো জিরো আইজেন ভ্যালু থাকতে পারবে না, যদি পজিটিভ ডেফিনিট হয় অথবা যদি নেগেটিভ ডেফিনিট হয়, এই দুইটা কেস আমরা একটা শর্টকাট ব্যবহার করে চেক করতে পারি যে আমরা আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওই ম্যাট্রিক্সের কিছু সাব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট চেক করে এই দুইটা কেস বের করা সম্ভব। ওকে, পজিটিভ ডেফিনিট আর নেগেটিভ ডেফিনিট এই দুইটা কেস বের করা সম্ভব। রুলটা হইলো আপনার সাব ম্যাট্রিক্স গুলো হইলো এইগুলা, ধরেন এইটা হইলো ফার্স্ট সাব ম্যাট্রিক্স, এটা হইলো সেকেন্ড সাব ম্যাট্রিক্স, এটা হইলো থার্ড সাব ম্যাট্রিক্স, তারপরে ফোর্থ সাব ম্যাট্রিক্স, এইভাবে আর কি একটার পর একটা আপনার আপার লেফট কর্নার থেকে আপনি একটার পর একটা সাব ম্যাট্রিক্স ইয়া করতে পারেন, কনস্ট্রাক্ট করতে পারেন। তারপরে যেটা করা লাগবে সাব ম্যাট্রিক্স গুলো ডিটারমিনেন্ট চেক করা লাগবে। যদি সবগুলো ডিটারমিনেন্ট পজিটিভ আসে, যদি সব ধরেন, আচ্ছা আমি এগুলোর নাম দেখি, এটা ধরলাম M1, এটা M2, এটা M3, এটা M4 ডট ডট ডট, যদি সব ডিটারমিনেন্ট অফ MI সবগুলাই যদি স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 আসে তাইলে এই ম্যাট্রিক্সটা পজিটিভ ডেফিনিট। যদি নেগেটিভ পজিটিভ অল্টারনেট করে, অর্থাৎ ফার্স্ট ফার্স্ট ডিটারমিনেন্টটা নেগেটিভ দিয়ে শুরু করতে হবে, ফার্স্ট ডিটারমিনেন্টটা নেগেটিভ, সেকেন্ড ডিটারমিনেন্টটা পজিটিভ, থার্ড ডিটারমিনেন্টটা আবার নেগেটিভ, এইভাবে যদি অল্টারনেট করতে থাকে তাইলে এটা নেগেটিভ ডেফিনিট হবে। আচ্ছা, এই দুইটা কেস বাদে অন্য কোনো কেসই এই টেস্ট দিয়ে বলা সম্ভব না। ধরেন আপনার কোনো একটা ডিটারমিনেন্ট 0 চলে আসছে, তার মানে এই টেস্ট ইউজ করা যাবে না। ধরেন আপনার আপার লেফট কর্নারে 0 আছে, অর্থাৎ M1টা এইটাই 0, তাহলে এই টেস্ট ইউজ করা যাবে না। তারপরে ধরেন অল্টারনেট করতেছে কিন্তু নেগেটিভ দিয়ে শুরু হয় না, পজিটিভ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ এইভাবে অল্টারনেট করতেছে, তাইলেও এই টেস্ট ব্যবহার করা যাবে না। ওকে, এই টেস্ট শুধু এই দুইটা স্পেশাল কেসে ব্যবহার করা যাবে, যে দুইটা স্পেশাল কেসে ওই তো আপনার সবগুলো সাব ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পজিটিভ আসবে অথবা নেগেটিভ পজিটিভ করে অল্টারনেট করবে, শুরু হবে নেগেটিভ দিয়ে। আচ্ছা, যদি এই টেস্ট ইউজ না করতে পারেন তাহলে কি করতে হবে? তাহলে হইলো আপনার ওই যে আইজেন ভ্যালু ইকুয়েশন লিখতে হবে, লিখে আইজেন ভ্যালু গুলো বাইর করতে হবে, বাইর করে তারপর টেস্ট করতে হবে। আচ্ছা, যদি ম্যাট্রিক্সটা 2x2 হয় তাইলে আপনি একটু ইয়াও করতে পারেন, আর একটু সহজে করতে পারেন। সেটা হইলো যে ধরেন আপনার একটা 2x2 ম্যাট্রিক্স আছে, A B C D। আচ্ছা, একটা প্রপার্টি বলছিলাম যে কোন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হইলো ওই ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু গুলার গুণফলের সমান। ওকে, সবগুলো আইজেন ভ্যালু গুণ দিলে যা পাওয়া যায় সেটা হলো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হয়, আর একটা ম্যাট্রিক্সের ট্রেস হয় হইলো সবগুলো আইজেন ভ্যালু যোগ করলে যেটা পাওয়া যায়। ওকে,
তো ম্যাট্রিক্সটা যদি 2x2 হয় তাহলে আপনি একটু সহজে চেক করতে পারেন। ধরেন প্রথমে যদি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বাইর করে নেন, তো এখন একটা 2x2 ম্যাট্রিক্সের আইজেনভ্যালু তো দুইটাই হবে খালি, রাইট? তো যদি ডিটারমিনেন্টটা পজিটিভ আসে, তো দুইটা সংখ্যার গুণফল পজিটিভ কখন হবে? যদি ডিটারমিনেন্টটা দুইটা সংখ্যার গুণফল কখন পজিটিভ হবে? যদি দুইটা সংখ্যা ইন্ডিভিজুয়ালি পজিটিভ হয়। আচ্ছা, আর যদি ডিটারমিনেন্ট নেগেটিভ আসে, দুইটা সংখ্যার গুণফল কখন নেগেটিভ হবে? যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়। ঠিক আছে? ও সরি, আমি তো একটা কেস ভুলে গেছিলাম। আচ্ছা, ধরেন ডিটারমিনেন্ট গ্রেটার দেন 0 আসছে, তাহলে এই কেসটা দুই ভাবে ঘটা সম্ভব। একটা হইলো যদি দুইটা আইজেন ভ্যালুই পজিটিভ হয়, মানে দুইটাই পজিটিভ হয়, অথবা যদি দুইটাই নেগেটিভ হয়। দুইটা নেগেটিভের কেসটা বাদ দিছিলাম। তো তাইলে ডিটারমিনেন্ট গ্রেটার দেন 0 আসলে আপনি এটা বুঝতে পারবেন যে ম্যাট্রিক্সটা ডেফিনিট, কিন্তু পজিটিভ ডেফিনিট নাকি নেগেটিভ ডেফিনিট সেটা বলতে পারবেন না। আচ্ছা, সেটা বলার জন্য আপনি ট্রেসটা চেক করতে পারেন। যেমন এই ম্যাট্রিক্সের ট্রেস হলো a+d। তো ট্রেস হইলো আপনার দুইটা আইজেন ভ্যালুর যোগফলের সমান হবে। এ আর ডি কে আবার আইজেন ভ্যালু পাইবেন না, মানে আপনার যদিও আইজেন ভ্যালু গুলোর যোগফল a+d এর সমান, কিন্তু এ আর ডি ইন্ডিভিজুয়ালি আইজেন ভ্যালু না। আচ্ছা, তো একটা ম্যাট্রিক্স কাপড়ে যদি ট্রেসটা দেখেন, ট্রেস যদি পজিটিভ আসে, তো আপনি ধরেন তাহলে ডিটারমিনেন্টস থেকে এটা বলতে পারবেন যে দুইটা ডিটারমিনেন্ট আইদার দুইটাই পজিটিভ, তাহলে এটা বলতে পারবেন যে দুইটাই নেগেটিভ। তো যদি দুইটাই পজিটিভ হয় তাহলে ট্রেস পজিটিভ হবে, আর যদি দুইটা নেগেটিভ হয় তাহলে ট্রেস নেগেটিভ হবে। তো ট্রেস দেখে তারপর সাইনটা বলতে পারবেন। আর যদি ডিটারমিনেন্ট নেগেটিভ লেস দেন 0 চলে আসে, তাহলে তো বুঝতে পারতেছেন যে একটা পজিটিভ একটা নেগেটিভ। তো সেই ক্ষেত্রে আপনি ডাইরেক্টলি ইনডেফিনিট বলে দিতে পারবেন। যদি ডিটারমিনেন্ট 0 আসে, তাইলে ডেফিনেটলি একটা আইজেন ভ্যালু 0, তাহলে এটা সেমি ডেফিনিট হবে। আর অন্য আইজেন ভ্যালুটা কি সেটাকে আমরা বাইর করবেন ট্রেস করে। ওকে, তো ডিটারমিনেন্ট যদি 0 আসে তার মানে একটা আইজেন ভ্যালু 0, আর একটা আইজেন ভ্যালু কিছু একটা। তারপরে যদি ট্রেস নেন, ট্রেস হইলো তাহলে ট্রেস যেই আইজেন ভ্যালুটা নন 0, ওই আইজেন ভ্যালুটা সমান আসবে ট্রেস। ওকে, তো 2x2 ম্যাট্রিক্স হইলে আর কি আপনি একদম ডাইরেক্ট আইজেন ভ্যালু না বাইর করে একটু এরকম একটু মাথা খাটাইলে হয়তো ক্যালকুলেশন একটু কম করা লাগবে। যদিও 2x2 ম্যাট্রিক্সের মানে স্যার আইজেন ভ্যালু ইকুয়েশন বের করে এই আইজেন ভ্যালু বের করাটা খুব বেশি কঠিন। হ্যাঁ বলেন। স্যার ট্রেসটা কেমন ক্যালকুলেট করবো? ডায়াগোনাল ইয়েগুলা খালি অ্যাড করে? হ্যাঁ হ্যাঁ, স্যার আমাদের হচ্ছে কিনা প্র্যাকটিস শিটে যে কিছু আছে যেটা আমি একটু পার্সোনালি বুঝি নাই, কাইন্ডলি একটু সলভ করে দিলে ভালো হতো। এখন মানে দেখা দিল না কিভাবে সলভ করতে হবে আর কি প্রসেসটা। আহ আচ্ছা, কোনটা বলেন? প্র্যাকটিস প্রবলেম বলতে গেলে যেটা 1 এর ছিল সেটার একটা। কোনটা কত নাম্বার? আর 3 নাম্বারটা আর কি, মানে এটা কিভাবে লিখবো কিভাবে ইয়ে করবো আর কি। প্রবলেম সেট 1 এর 3 নাম্বার। ও আচ্ছা, 3 নাম্বারে তো এই প্রবলেমটা দিছিলাম। ওকে, এটা একটু ভিজুয়ালাইজ করা লাগবে। আচ্ছা, 3 নাম্বারে আম, স্যার এমন কোনো কোয়েশ্চেন স্যার মিডিয়ে দিয়ে না আবার স্যার, মানে বেশি ভিজুয়ালাইজ করতে হয়। কেন দিব না? মানে স্যার বেশি পড়াইছি ভিজুয়ালাইজ তো ক্লাসে, করবেন ভিজুয়ালাইজ, প্র্যাকটিস করবেন। স্যার কোন বই থেকে করবো ওগুলা? আপনার লেকচার নোট আছে, ওই যে আপনার ইম্পেরিয়াল কলেজে যে লেকচার নোট সেটা পড়তে পারেন, অথবা ক্লাস লেকচার ফলো করতে পারেন। ওখানে ধরেন আপনার এই এই জিনিসগুলো কেমনে ভিজুয়ালাইজ করতে হয় সেটা নিয়ে আলোচনা আছে। আচ্ছা, ওই প্রবলেমটা যেটা ছিল সেটা হইলো আহ দুইটা পয়েন্ট দিছিলাম। আহ একটা পয়েন্ট আছে পি আর একটা পয়েন্ট আছে কিউ। তারপরে দুইটা পয়েন্টের চারপাশে দুইটা বল আছে। ওকে, অর্থাৎ এরকম একটা বল আছে পি পি কমা আর, আর আরেকটা বল আছে বি কিউ কমা আর।
ওকে, তো বলের ডেফিনিশন যদি দেখেন, এটার মানে হইল, ধরলাম আমার একটা পয়েন্ট আছে পি আর একটা পয়েন্ট আছে কিউ। এই পি এর চারপাশে আর রেডিয়াসের একটা বল, এই রেডিয়াসটা হইলো আর, আর কিউ এর চারপাশে আর রেডিয়াসের একটা বল। ওকে, এই রেডিয়াসটাও আর। আচ্ছা, তো প্রশ্নে বলা ছিল যে পি মাইনাস কিউ এইটার নর্ম মিনিমাম কত হইতে পারবে সাচ দ্যাট এই দুইটা বল ওভারল্যাপ না করে। আচ্ছা, প্রশ্নের ওয়ার্ডিংটা ছিল এরকম, সাচ দ্যাট এই দুইটা সেটের ইন্টারসেকশন জিরো হয়, বা জিরো না, এমটি হয়। ওকে, তো দুইটা সেটের ইন্টারসেকশন এমটি হয় মানে কি, মানে দুইটা একটা একটার সাথে ইন্টারসেক্ট করে না, ঠিক আছে, মানে দুইটার মধ্যে কমন কিছু নাই, রাইট। তো এখন আপনি এই ফিগার থেকে বোধ চিন্তা করেন, আচ্ছা, আর পি মাইনাস কিউ এর নর্ম মানে কি, মানে পি আর কিউ এর ডিস্টেন্স। তো বেসিক্যালি আপনারা যেটা করতে হবে সেটা হলো পি আর কিউ কে কাছাকাছি আনতে হবে, এবং মানে কত কাছাকাছি আনা সম্ভব, বেসিক্যালি এইটাই জানতে চাওয়া হচ্ছে, যে এই জিনিসটা যদি পি আর কিউ এর ডিস্টেন্স হয়, আপনাকে পি আর কিউ এর ডিস্টেন্স মিনিমাইজ করতে বলছে, অর্থাৎ পি আর কিউ কে কাছাকাছি আনতে বলছে। তো প্রশ্নটা তাইলে এরকম দাঁড়ায় যে পি এর চারপাশে আর রেডিয়াসের একটা বল আছে, আর কিউ এর চারপাশে আর রেডিয়াসের একটা বল আছে, দুইটাকে কাছাকাছি আনতে হবে। আপনি কত কাছাকাছি আনতে পারবেন যাতে বল দুইটা ইন্টারসেক্ট না করে, তো বলেন। 2 epsilons 2r, হ্যাঁ রাইট, শেষ, এটাই। মানে এখানে আসলে টেকনিক্যালি কোনো ক্যালকুলেশন করা লাগে না, মানে ক্যালকুলেশন করা লাগে না। তো আমি যদি মনে করেন জিনিসটা বুঝতেছি আর খাতার মধ্যে লিখে আসলাম কথার মাধ্যমে, যেহেতু এটা ম্যাথমেটিক বেসড একটা কোর্স, তাও কি আপনি মানে কনসিডার করবেন নাম্বার দেওয়ার জন্য? হ্যাঁ করবো, এখানে তো ক্যালকুলেশন করার মতো কিছু নাই। এটাই বলতেছিলাম যে স্যার এটা তো মানে আমরা যে এমনিতে যে ম্যাথ করে আসছি, যেটা ক্যালকুলেশন করে দেখানো, এরকম কিছু পেলাম না এটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, আপনি ওইটা লিখলেই হবে যে এইটা, এই দুইটা বল। আর স্যার তাহলে একটু কাইন্ডলি সর্বোচ্চ। ফোন নাম্বারটা যদি একটু বুঝিয়ে দিতেন। 2 নাম্বার 4 নাম্বার তো মনে সেম। না না, আপনি কি 2 নাম্বার বলছিলেন না 3 নাম্বার বলছিলেন? 3 নাম্বারে বলছিলাম স্যার, আমি বললাম কি এখন যে প্র্যাকটিস প্রবলেম 1 এর মধ্যে মনে হয় 2 নাম্বার কোশ্চেন আর 4 নাম্বার কোশ্চেন কি অলমোস্ট সেম না স্যার? সবই তো সেম লাগে। হ্যাঁ হ্যাঁ অলমোস্ট সেম। এটা যদি কাইন্ডলি একটু বুঝিয়ে দিতেন স্যার, কি বুঝছে এটা আসলে? কোনটা, 2 নাম্বার না 4 নাম্বার? একই তো স্যার, দেন একটা বুঝে। আচ্ছা ঠিক আছে, আপনার একটু দেখি। ওকে, আপনার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এস, এই ম্যাট্রিক্সের দুইটা আইজেনভেক্টর দেওয়া আছে ইউ আর ভি। বলা আছে ইউ এর আইজেন ভ্যালু হইলো 3 আর ভি এর আইজেন ভ্যালু হইলো 4। ওকে, ইউ এর করেসপন্ডিং আইজেন ভ্যালু 3 আর ভি এর করেসপন্ডিং আইজেন ভ্যালু 4। তারপরে বলছি যে একটা নতুন ভেক্টর বানাইছি ডাব্লিউ, ডাব্লিউ সমান সমান 2u প্লাস, দেখি তো, 2u প্লাস 3v। ওকে, 2u প্লাস 3v, আপনাকে হইল এস ডাব্লিউ, এই জিনিসটা নর্ম বাইর করা লাগবে। আচ্ছা, তো নর্ম বাইর করার আগে আগে এস ডাব্লিউ বাইর করি। এস ডাব্লিউ কি এটা বিশ্বাস করতে পারতেছেন যে এস ডাব্লিউ সমান সমান 2su প্লাস 3sv হবে? স্যার পুরোটা কি ব্র্যাকেটে হবে না? ব্র্যাকেটে হবে না বলতে, মানে মানে ডাব্লিউ সমান সমান, মানে এস ডাব্লিউ সমান সমান এস, গুণ করে দিলেন আর কি, এটাই। এস গুণ 2u প্লাস 3v হ্যাঁ, হবে, হ্যাঁ, তারপর আচ্ছা। আমি এসটাকে গুণ দিয়ে দিছি। জি জি জি। আচ্ছা, তো ইউ যদি এস এর আইজেন ভেক্টর হয় তাইলে, এবং আইজেন ভ্যালু যদি 3 হয়, তাহলে এস ইউ সমান কি হবে? ইউ একটা আইজেন ভেক্টর আর এটার আইজেন ভ্যালু হইলো 3, তাহলে এস ইউ সমান কি হবে? স্যার ওটা ইনটু হয়ে যাবে, গুণ হয়ে যাবে। হ্যাঁ, মানে Lambda, আপনার lambda. যদি একটা আইজেন ভেক্টর হয় ই আর আইজেন ভ্যালু হয় ল্যামডা, তাহলে এ ই সমান সমান ল্যামডা ই। ওকে, তাহলে এস ইউ সমান সমান
ল্যামডা ইউ, সরি ল্যামডা মানে ল্যামডার ভ্যালু ইউ এর কোরেসপন্ডিং ল্যামডার ভ্যালু তো ইয়া 3, তাহলে এস ইউ সমান সমান 3u। ঠিক আছে, সিমিলারলি এস ভি এইটা সমান সমান হবে 4v। তাহলে এই লাইন থেকে লিখতে পারবো 2su হবে হইল 6u আর 3sv হবে 12v। ওকে, আচ্ছা এবার SW নর্ম বাই করতে হবে, অর্থাৎ এই ভেক্টরটার নর্ম বাই করতে হবে। একটা ভেক্টর নর্ম কেমনে বাই করি মনে আছে আপনার? যেহেতু কোনো কিছু লিখে নাই তাহলে টু নর্ম হিসাবে চিন্তা করব। তাহলে এক্স এর টু নর্ম হইল রুট ওভার এক্স ট্রান্সপোজ এক্স, এক্স এর সাথে এক্স এর ইনার প্রোডাক্ট, ওইটার করে তারপর স্কয়ার রুট করতে হবে। বুঝতেছেন? হ্যালো? জি স্যার, বুঝতেছি বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমার এস ডাব্লিউ নর্ম কি হবে? এস ডাব্লিউ নর্ম হবে হইলো এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করা লাগবে, তারপর স্কয়ার রুট করা লাগবে। অর্থাৎ আপনার 6u প্লাস 12v ট্রান্সপোজ 6u প্লাস স্যার একটু 12v। কাইন্ডলি বলবেন যে x2 নর্ম যে করলেন রুট ওভার ভিতরে যে হচ্ছে কিনা x ট্রান্সপোজ x, এটা হচ্ছে কি মিন করে? আপনার ধরেন একটা ভেক্টর আছে x, x ট্রান্সপোজ x, তাহলে কি মিন করবে বলেন? ট্রান্সপোজ হয়ে আবার ওর নিজের সঙ্গে গুণ। হ্যাঁ, তাহলে কি পাবেন মানে ধরেন আপনার একটা ভেক্টর আছে এ বি সি। ওকে, তো এ বি সি কে ট্রান্সপোজ করে নিজের সাথে গুণ দিলে কি পাওয়া যায়? ও আচ্ছা, ওর মানে নিজের সঙ্গে হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এরকম। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, জি স্যার। ওকে, তো এলে এটা যদি গুণ দেন, গুণ দিলে পাওয়া যাবে, আপনি যদি গুণ দেন তাইলে 36 ইউ ট্রান্সপোজ ইউ প্লাস আপনার 72 ভি ট্রান্সপোজ ইউ প্লাস 72 ইউ ট্রান্সপোজ ভি প্লাস 144 ভি ট্রান্সপোজ ভি। তারপরে প্রশ্নে আরেকটা ইনফরমেশন দিছিলাম যে ইউ আর ভি হইলো অর্থোগোনাল আইজেনভেক্টর। অর্থোগোনাল আইজেনভেক্টর মানে ইউ এর সাথে ভি এর ইনার প্রোডাক্ট 0। তাহলে এই টার্ম তাহলে এই টার্মটা 0 আর এই টার্মটাও 0। তাইলে আপনার এস ডাব্লিউ হবে হইলো, আচ্ছা আর একটা জিনিস বলছিলাম যে ইউ আর ভি হইলো নর্মালাইজড, অর্থাৎ ইউ এর নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট হইলো 1 আর ভি এর নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট হইলো 1। তাহলে দিস ইজ 36 প্লাস 144 180। ওকে, তো এটা রেজাল্ট কিছু একটা আসবে, কি আসবে এটা হইলো 1 2 সম্ভবত আসবে 6√5। স্যার ভি ট্রান্সপোজ ইউ মানে যখন ভেক্টরটা চেঞ্জ হচ্ছে ওটা 0 হবে, এটার জন্য কি এক্সপ্লেনেশন? এটা হলো ইউ আর ভি অর্থোগোনাল, মানে দুইটা ভেক্টর অর্থোগোনাল কখন হয়? যখন তাদের ইনার প্রোডাক্ট 0 হয়। এটা তো অর্থোগোনালিটি ডেফিনিশন। আমি তো অবশ্য কোশ্চেনে বলেই দিছি ডাইরেক্টলি যে ইউ আর ভি এর ইনার প্রোডাক্ট 0। তো ইনার প্রোডাক্টের ডেফিনিশন আমরা কোনটা ব্যবহার করতেছি? এটাই ব্যবহার করতেছি না? জি স্যার। ওকে, আচ্ছা আমরা আগাই, ওরা বসে আছে। ঠিক আছে, কোথায় জানি ছিলাম? আচ্ছা ম্যাট্রিক্স ক্লাসিফিকেশনে ছিলাম। ওকে, তারপরে আচ্ছা ম্যাট্রিক্স ক্লাসিফিকেশনের পরে হইলো ডিফারেন্সিয়েশন নিয়ে কিছু আলাপ আলোচনা করছি। ডিফারেন্সিয়েশন আলাপ আলোচনা ছিল এরকম যে আপনার কাছে একটা ফাংশন আছে, ধরেন সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন। সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের কোন একটা পয়েন্টে আপনি ডেরিভেটিভ বাই করতে চান এফ প্রাইম অফ এক্স নট। ডেরিভেটিভের ডেফিনিশন কি? ডেরিভেটিভের ডেফিনিশন হইলো, অ্যালজেব্রাইক ডেফিনিশন হইলো এইটা। ওকে, আচ্ছা তো ঠিক আছে। আর যদি মাল্টিপল ভ্যারিয়েবল হয়
মাল্টিপল ভ্যারিয়েবল হইলে তখন ডেরিভেটিভ একটা হয় না, অনেকগুলো ডেরিভেটিভ হয়। প্রত্যেকটা ভ্যারিয়েবলের রেসপেক্টে একটা করে ডেরিভেটিভ নেওয়া যায়, ওগুলোকে পার্শিয়াল ডেরিভেটিভ বলে। এক্সাম্পল, আপনার যদি দুইটা ভ্যারিয়েবলের ফাংশন থাকে এফ এক্স কমা ওয়াই, ঠিক আছে, তাইলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ আমরা ডিফাইন করব হয়তো এমনি যে এফ এক্স প্লাস এইচ ওয়াই মাইনাস এফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই এইচ, মানে জাস্ট এক্স ভ্যারিয়েবলটা চেঞ্জ করছি আর অন্য ভ্যারিয়েবলটা চেঞ্জ করি নাই। একইভাবে এফ ওয়াই এক্স কমা ওয়াই ডিফাইন করা যায় যে আমি জাস্ট ওয়াই ভ্যারিয়েবলটা চেঞ্জ করছি, অন্য ভ্যারিয়েবলটা চেঞ্জ করিনি। তো ডেরিভেটিভ আমাদের এরকম ইনফরমেশন দেয় যে আমি যদি যে কোঅর্ডিনেট প্লেনের মধ্যে কোনো একটা ডাইরেকশন বরাবর আগাই, তাইলে আমার ফাংশনটা কতটুকু চেঞ্জ হয়, ঠিক আছে। তো এই এক্স ওয়াই ডেরিভেটিভ না বেসিক্যালি আমাদের এইটা বলে যে আমি যদি এক্স ডাইরেকশনে আগাই তাহলে ফাংশনটা কতটুকু চেঞ্জ হয়, আমি যদি ওয়াই ডাইরেকশনে আগাই ফাংশনটা কতটুকু চেঞ্জ হয়, ওটা ওয়াই ডেরিভেটিভটা বলবে। তো আমার ধরেন একটা টু ভেরিয়েবল ফাংশন, তো আসলে আমি টু ডাইমেনশনাল প্লেনে দেখাতে পারবো না, মানে এখানে আসলে ফাংশনটা এই ফিগারে ফাংশনটা দেখা যাচ্ছে না, ফাংশনটা হলো উপরে আছে। আপনাকে চিন্তা করতে হবে যে ফাংশনটা জেড অ্যাক্সিস বরাবর আছে, ওকে, জেড অ্যাক্সিস এর উপরে একটা ফাংশন আছে, তো আমি এক্স এর ডাইরেকশনে আগাইলে ফাংশন কতটুকু চেঞ্জ হয়, ওয়াই ডাইরেকশনে আগাইলে ফাংশন কতটুকু চেঞ্জ হয়, সেই ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা, এখন আমরা ধরেন তারপরে ডাইরেকশনাল ডেরিভেটিভের কথা বলছিলাম। ডাইরেকশনাল ডেরিভেটিভ হইলো যে আমাদের এক্স বা ওয়াই অ্যাক্সিস বরাবরই কেন আগাইতে হবে, আমরা তো চাইলে অন্য কোনো ডাইরেকশন বরাবর আগাইতে পারতাম, রাইট, অন্য ডাইরেকশন বরাবর আগাইতে পারতাম, আগায় হইলো আপনার ওই ডাইরেকশন বরাবর কতটুকু চেঞ্জ হয় সেটা ক্যালকুলেট করতে পারতাম। তো ধরলাম আমাদের ডাইরেকশনের একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটা হলো ইউ, এবং আমরা যখন একটা ডাইরেকশন ভেক্টর বলবো তখন এটাকে অবশ্যই একটা ইউনিট ভেক্টর হইতে হবে, ওকে। ইউ একটা ভেক্টর আছে যেটার দুইটা কম্পোনেন্ট আছে, আপাতত টু ভ্যারিয়েবল ফাংশনে ধরলাম। আমি ইউ ভেক্টর বরাবর হলো ডেরিভেটিভ কত বা ফাংশনের চেঞ্জ কত হয় সেটা ক্যালকুলেট করতে চাই। তো তাইলে আমার এফ ইউ অফ এক্স কমা ওয়াই এটা আসবে এফ অফ এমনি লিখি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এক্স ওয়াই এটা হলো আমার অরিজিনাল কোঅর্ডিনেট ভেক্টর, এটার সাথে আমার ইউনিট ভেক্টরটা জোড়া লাগাবো মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ। আগে কি করতেছিলাম, আগে যেটা করতেছিলাম যেমন এই জায়গায় কি করতেছিলাম, এই জায়গায় যেটা করতেছিলাম সেটা হইলো এক্স কে চেঞ্জ করছি, ওয়াই কে চেঞ্জ করি নাই, মানে টেকনিক্যালি এই জিনিসটা করছি, আমার এক্স ওয়াই এর সাথে এইচ 10 এটা যোগ করছি। এটা যোগ করলে কি পাবো, এটা যোগ করলে বেসিক্যালি আমার ওই জিনিসটাই পাবো যে এক্স প্লাস এইচ ওয়াই হুইচ ইজ দিস থিং, মানে এক্স অ্যাক্সিস বরাবর আমার এক্স অ্যাক্সিস বরাবর ভেক্টরটাকে তো আমরা তো এমনি লিখি, রাইট, 10, মানে আমি 10 ডাইরেকশন বরাবর আগাইছি, তাইলে আমার কোঅর্ডিনেট দুইটা কি কিরকম চেঞ্জ হয়েছে, এরকম চেঞ্জ হবে যে এক্স কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে, ওয়াই কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে না। আমি যদি সরি এটা এক্স ডাইরেকশন বরাবর আগাইছি, আর যদি ওয়াই ডাইরেকশন বরাবর আগাইতাম, ওয়াই ডাইরেকশন বরাবর ইউনিট ভেক্টর হইলো এইটা 0,1। তো ওয়াই ডাইরেকশন বরাবর যদি আগাই তাইলে আমার ওয়াই কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে, এক্স কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে না। এক্স ওয়াই প্লাস এইচ। আর এখন যেটা করতেছি সেটা হলো ইউ বরাবর আগাচ্ছি, তো ইউ বরাবর আগাইলে চেঞ্জ হবে হলো এটা। তো এটাকে আমরা আর কি এমনি লিখতে পারি এই এক্সপ্রেশনটাকে যে f of x plus hu1 comma y plus hu2 minus f of x comma y divided by,
তারপরে যদি লিমিট নেই তো আমরা ক্লাসে কিছু ক্যালকুলেশন করছিলাম, ক্যালকুলেশন করলে ফাইনালি যেটা আসে সেটা হইলো এই জিনিসটার ভ্যালু বেসিক্যালি যেটা আসে সেটা হলো ইউ ভেক্টরটার সাথে আমার গ্রেডিয়েন্ট ভেক্টরের ইনার প্রোডাক্ট আসে। ওকে, আমি ইনার প্রোডাক্ট এখানে ডট দিয়ে লিখছি, আপনারা আবার ট্রান্সপোজও দিতে পারেন, হোয়াট এভার নোটেশন ইউ ফিল কনভিনিয়েন্ট। এইটা হইলো এই এই জিনিসটা তাইলে আমাদের হইলো ইউ ডাইরেকশন বরাবর ভি এর যে গ্রেডিয়েন্ট বা ভি এর ডাইরেকশনাল চেঞ্জ, সেই ডাইরেকশনাল ডেরিভেটিভ আমাদের বলে। আচ্ছা, এটা ছিল আপনার নরমাল ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ, ডাইরেকশনাল ডেরিভেটিভ, এই তিনটা। আর তারপর আরেকটা জিনিস দেখছি সেটা হইলো টেইলর সিরিজ। আচ্ছা, টেইলর সিরিজ কি? আমরা যদি একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে ওইটার ফাংশনের ভ্যালু, ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু, সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালু, থার্ড ডেরিভেটিভ ভ্যালু এই সব জানি, তাইলে ওই পয়েন্টের আশেপাশে আমরা ওই ফাংশনটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারি ওই ওই জিনিসগুলো ইনফরমেশন দিয়ে। অ্যাপ্রক্সিমেশনটা কি? অ্যাপ্রক্সিমেশনটা হলো এরকম, সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য দেখতে এরকম হয়, f of x naught plus h f prime of x naught plus h square by 2 factorial f double prime of x naught plus dot 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 plus h to the power k by k factorial f k of x naught plus error। ঠিক আছে, কিছু একটা এরর থাকবে। তো টেইলর সিরিজের যে মেইন রেজাল্ট আসলে এইটাই যে এররের পরিমাণটা কম হবে, আপনি যত বেশি টার্ম নেবেন তত এররের পরিমাণ কমতে থাকবে। ইনফ্যাক্ট রেজাল্টটা হইলো যে আপনি যদি কে টার্ম পর্যন্ত এক্সপ্যান্ড করেন তাইলে এরর টার্মটা কে এর চেয়েও কম হবে। ওকে, এরর উইল বি লেস দেন আপনার লাস্ট যে টার্মটা লিখছেন সেটার চেয়েও কম হবে, গিভেন দ্যাট এখানে একটা কন্ডিশন আছে ইফ, মানে এরর কে টার্মের পরে এরর will be less than h to the power k if একটা কন্ডিশন আছে যে if h is small enough, মানে আপনি যে পয়েন্টের চারপাশে এক্সপ্যান্ড করতেছেন সেই পয়েন্ট থেকে বেশি দূরে যাইতে পারবেন না। যদি ওই পয়েন্টের কাছাকাছি থাকেন তাইলে এররের পরিমাণটা যথেষ্ট কম হবে। আসলে এরর পরিমাণটা কম হবে এটাই মেইন রেজাল্ট, কারণ আমরা যে কোনো কিছুকেই তো যে কোনো কিছু প্লাস এরর লিখতে পারি। ওকে, তো টেইলর সিরিজের মেইন রেজাল্ট এটাই যে এই এক্সপেনশন এমনি যদি আপনি এক্সপেনশন করেন তাহলে এররের পরিমাণটা কম হবে। ওকে, এটা ছিল সিঙ্গেল ভ্যারিয়েবল এক্সপ্রেশন। আর এটা একটা মাল্টি ভ্যারিয়েবল ভার্সন আছে, মাল্টি ভ্যারিয়েবল ভার্সনটা হলো এইটা x নট। এখন আমি উপরে ভেক্টর সাইন দিলাম, h এর উপরে ভেক্টর সাইন দিলাম, ভেক্টর সাইন দিলে আসবে হইলো x নট বার প্লাস h ডট ডেল f evaluated at x naught plus 1/2 factorial h dot del square evaluate of তারপরে x f এর উপর অ্যাপ্লাই করতে হবে x naught plus dot 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 1/k factorial h dot del f evaluated at x naught plus error। সিমিলারলি আগের মতো এই এরর টার্মটা হইলো এই লাস্ট যে টার্মটা লিখছেন এই লাস্ট টার্ম হচ্ছে ছোট হবে। এখন এখানে দিস ইজ এ ভেরি নোটেশন হেভি, মানে এখানে অনেক হেভি নোটেশন আছে, এই নোটেশন গুলোর অর্থকে এটা ক্লাসে এক্সপ্লেন করছি। তো আমরা যদি যেমন সেকেন্ড টার্ম যেটা সেকেন্ড টার্ম যদি এক্সপ্যান্ড করি তাহলে সেকেন্ড টার্মটা হইলো দিস বিকামস ইকুয়াল টু এই জিনিসটা হাফ h ট্রান্সপোজ ক্যাপিটাল H স্মল h। এই ক্যাপিটাল Hটাই হলো আমাদের হেসিয়ান। এই হেসিয়ানটা কেমনে পাই এটা ক্লাসে দেখাইছি। এই হেসিয়ানটা বেসিক্যালি এই হেসিয়ানের মধ্যে আপনার মাল্টি ভ্যারিয়েবলের ফাংশনের সবগুলো পার্শিয়াল ডেরিভেটিভ এনকোডেড থাকে। তো অর্থাৎ হেসিয়ানের ফর্মটা আর কি এরকম হয়, আপনার ডায়াগোনাল বরাবর হইলো মেইন ডেরিভেটিভ গুলো থাকে,
ডেল ওয়ান স্কোয়ার বলতে আমি এইটা বোঝাচ্ছি, ডেল ওয়ান স্কোয়ার এফ বলতে বোঝাচ্ছি ডেল এফ বাই ডেল এক্স ওয়ান, ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ওয়ান স্কোয়ার, অর্থাৎ এফ কে এক্স এর রেসপেক্টে দুইবার, এক্স ওয়ান এর রেসপেক্টে দুইবার ডেরিভেটিভ করব। আর অফ ডায়াগোনাল গুলা বরাবর মিক্সড পার্শিয়াল গুলা থাকে, অর্থাৎ এই ধরনের এক্সপ্রেশন হয়তো থাকবে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ওয়ান ডেল এক্স টু ডট ডট। ইন জেনারেল একটা ফাংশনের মিক্সড পার্শিয়াল গুলা সমান হয় না, কিন্তু আমরা যে ধরনের ফাংশন নিয়ে কাজ করব ওই ফাংশন গুলোর ক্ষেত্রে মিক্সড পার্শিয়াল গুলো সমান হয়। সাধারণত কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে মিক্সড পার্শিয়াল গুলো সমান হয়। ওকে, আচ্ছা এটা গেল। আর ফার্স্ট টার্মটা নিয়ে আসলে তেমন কিছু বলা নাই। ফার্স্ট টার্মটা হইলো, ফার্স্ট টার্মের ফর্ম হইলো এরকম, আপনার এইচ এইচ ভেক্টরটার সাথে আপনার গ্রেডিয়েন্ট ভেক্টরটা ইনার প্রোডাক্ট। ওকে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম। থার্ড টার্মেরও এক্সপ্রেশন বের করা যায়, কিন্তু ওই এক্সপ্রেশন গুলো আসলে অনেক কমপ্লিকেটেড হয়, তো আমরা সেকেন্ড টার্মের বেশি এক্সপ্যান্ড করি না। হ্যাঁ, আমাদের কোর্সেও আমরা মাল্টিভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে সেকেন্ড টার্মের বেশি এক্সপ্রেশন গুলো ইউজ করবো না। সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের ক্ষেত্রে হয়তো না, সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের ক্ষেত্রে ইউজ করছি। আচ্ছা, এটা ছিল টেইলর সিরিজ। এটার পরে তারপরে হলো আমরা আমাদের অপটিমাইজেশনের মধ্যে ঢুকছি। প্রথমে ছিল অপটিমালিটি কন্ডিশন। ওকে, আচ্ছা, অপটিমালিটি কন্ডিশন যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হলো আমাদের ফাংশন গুলা যদি ডিফারেন্সিয়েবল হয়, যদি ডেরিভেটিভ নেওয়া যায় ফাংশনের, তাইলে কোনো একটা, আচ্ছা অপটিমালিটি কন্ডিশনের আগেও আচ্ছা একটা কথা বলছিলাম, সেটা হলো লোকাল মিনিমাম আর গ্লোবাল মিনিমামের ডিফারেন্স। তো গ্লোবাল মিনিমাম হইলো এমন একটা ভ্যালু যে ভ্যালুর চেয়ে কম ভ্যালু কোন একটা ফাংশনের থাকতে পারবে না। ওকে, সিমিলারলি গ্লোবাল ম্যাক্সিমাম হইলো একটা ফাংশনের সবচেয়ে বড় ভ্যালু যেটার উপরে আর কোনো ভ্যালু নেই। আর এটার পরে লোকাল মিনিমাম আর লোকাল ম্যাক্সিমাম ডিফাইন করছি। লোকাল মিনিমাম ছিল হইলো এমন একটা ভ্যালু such that, ছবি আর কি, ধরলাম দিস ইজ মাই ফাংশন। ওকে, তো আমার ধরলাম এই ভ্যালুটা, আমি যদি একটা পয়েন্টের চারপাশে এমন একটা রিজন বানাইতে পারি যে রিজনের মধ্যে ওই ভ্যালুর চেয়ে কম ভ্যালু পাওয়া যাবে না, তাইলে আমরা সেই সেই ভ্যালুটাকে একটা লোকাল মিনিমাম বলি। সিমিলারলি আমরা কোন একটা পয়েন্টের চারপাশে যদি একটা রিজন বানাইতে পারি সাচ দ্যাট ওই রিজনের মধ্যে ওই ভ্যালুটা ম্যাক্সিমাম হয়, তাইলে আমরা ওইটাকে লোকাল ম্যাক্সিমাম বলি। ঠিক আছে, তো আপনার একটা ফাংশনের গ্লোবাল ম্যাক্সিমাম আর গ্লোবাল মিনিমাম বাইর করা বেশ ডিফিকাল্ট। এটা কোনো জেনারেল এফিশিয়েন্ট অ্যালগরিদম নাই। লোকাল মিনিমাম আমরা যে যা যা আলোচনা করছি সব হলো লোকাল মিনিমাম আর লোকাল ম্যাক্সিমাম কেমনে বাইর করে সেটা নিয়ে আলোচনা করছি। একটা ফাংশনের গ্লোবাল মিনিমাম ডেফিনেটলি লোকাল মিনিমামও হবে, কিন্তু সব লোকাল মিনিমাম গ্লোবাল মিনিমাম হবে। আচ্ছা, এটা গেল। তো তাহলে লোকাল মিনিমাম লোকাল ম্যাক্সিমাম বাইর করে কেমনে? ওই বাইর করার যে কন্ডিশন সেটাই হলো অপটিমালিটি কন্ডিশন। অপটিমালিটি কন্ডিশন শুধু ডিফারেন্সিয়েবল ফাংশনের ক্ষেত্রে ট্রু। যদি একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয় তাইলে ওই ফাংশনে কোন একটা পয়েন্ট যদি লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম হয়, তাইলে ওই পয়েন্টে ওই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ অবশ্যই জিরো হইতে হবে। মানে কোন পয়েন্ট লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম হইলে ওই পয়েন্টে ওই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে। এটা হলো ফার্স্ট অর্ডার অপটিমালিটি কন্ডিশন। এটা একটা নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন না। অর্থাৎ লোকাল অপটিমাম হইলে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে, কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ জিরো হইলে যে লোকাল অপটিমাম হবে সেটা গ্যারান্টি নেই। আচ্ছা, তারপরে আচ্ছা এটা হলো নেসেসারি কন্ডিশন। তারপরে সাফিসিয়েন্ট কন্ডিশন আছে। সাফিসিয়েন্ট কন্ডিশন হইল যদি একটা পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয় এবং সেকেন্ড ডেরিভেটিভ জিরোর চেয়ে বড় হয়, তাইলে ওই পয়েন্ট একটা লোকাল মিনিমাম। আর যদি ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয়
আর সেকেন্ড ডেরিভেটিভ 0 চেয়ে ছোট হয়, তাহলে ওইটা একটা লোকাল ম্যাক্সিমাম। এই কন্ডিশনটা আপনারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, ঠিক আছে? তো এটা একটা সাফিসিয়েন্ট কন্ডিশন। আনফরচুনেটলি যদি সেকেন্ড ডেরিভেটিভ 0 আসে, তাইলে আমাদের টেস্টটা সেকেন্ড ডেরিভেটিভ থেকে বাইর করা যাবে না, আমাদের আরো হায়ার অর্ডার ডেরিভেটিভ বাইর করতে হবে। তো অ্যালগরিদম যেটা ছিল সেটা হইলো যে আপনার আচ্ছা, যেসব পয়েন্টে অ্যালগরিদম হইলো প্রথমে আপনাকে যেসব পয়েন্টে ডেরিভেটিভ 0 ওই পয়েন্টে কোঅর্ডিনেট গুলো বাইর করতে হবে। ওই পয়েন্টগুলোকে স্টেশনারি পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট বলে। স্টেশনারি পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট বলে। আচ্ছা, তো আপনার প্রথমে সবগুলো স্টেশনারি বা ক্রিটিক্যাল পয়েন্ট বাইর করবেন। বাইর করার পরে আপনি একটার পর একটা ডেরিভেটিভ চেক করতে থাকবেন। প্রথমে সেকেন্ড ডেরিভেটিভ চেক করবেন। যদি সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ আসে বা নেগেটিভ আসে, তাহলে তো এটা থেকে বলতে পারবেন লোকাল মিনিমাম নাকি লোকাল ম্যাক্সিমাম। যদি সেকেন্ড ডেরিভেটিভ 0 চলে আসে, তাহলে ইনকনক্লুসিভ, তারপরে থার্ড ডেরিভেটিভে যাইতে হবে। যদি এটা লোকাল অপটিমাম হইতে হয়, তাহলে থার্ড ডেরিভেটিভকে অবশ্যই 0 হইতে হবে, অর্থাৎ অড ডেরিভেটিভ গুলাকে 0 হইতে হবে। অড ডেরিভেটিভ গুলাকে না, অড ডেরিভেটিভ মানে ফার্স্ট নন জিরো অড ডেরিভেটিভ, সেটাকে 0 হইতে হবে। কারণ মানে আপনার যদি সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দেন 0 বা লেস দেন 0 চলে আসে, তাহলে তো আর তারপরে থার্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করার কোনো মিনিং নেই, ক্যালকুলেট করতে হবে না। তো অড ডেরিভেটিভ গুলা 0 সমান হইতে হবে, আর ইভেন ডেরিভেটিভ গুলা হইলো পজিটিভ বা নেগেটিভ যেটা বলেন সেটা আপনার চেক করা লাগবে। যদি কোনো একটা অড ডেরিভেটিভ নন জিরো চলে আসে, তার মানে ওইটাকে আমরা ইনফ্লেকশন পয়েন্ট বলি। আচ্ছা, এটা কুইজে অনেক একটু মিক্স আপ করছেন, যদি আমি এটার জন্য মার্ক কাটি নাই। আপনার ইনফ্লেকশন পয়েন্ট আর স্যাডল পয়েন্ট এক জিনিস না। ওকে, ইনফ্লেকশন পয়েন্ট হলো এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে আপনার কোনো একটা অড ডেরিভেটিভ নন জিরো আসছে, মানে আগের সব ডেরিভেটিভ 0 আর ওই স্পেসিফিক অড ডেরিভেটিভটা নন জিরো, ওই পয়েন্টকে ইনফ্লেকশন পয়েন্ট বলি। আর স্যাডল পয়েন্ট হয় যখন আপনার হেসিয়ান ম্যাট্রিক্সে আপনার মিক্সড আইজেনভ্যালু থাকে। হেসিয়ান ম্যাট্রিক্স কিন্তু কোনো অড ডেরিভেটিভ না, হেসিয়ান ম্যাট্রিক্স একটা ইভেন ডেরিভেটিভ, রাইট? মানে হেসিয়ান ম্যাট্রিক্সের মধ্যে তো বেসিক্যালি সবগুলো আপনার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ওই হেসিয়ান ম্যাট্রিক্সের মধ্যে থাকে। তো স্যাডল পয়েন্টের ভিজুয়ালি স্যাডল পয়েন্টের মিনিংটা হইলো যে একটা পয়েন্ট স্যাডল পয়েন্ট হবে যদি সাপোজ দিস ইজ আওয়ার সাম পয়েন্ট। একটা পয়েন্ট স্যাডল পয়েন্ট হবে যদি এক ডাইরেকশনে গেলে কোনো এক ডাইরেকশনে গেলে আপনার ফাংশনটা মিনিমার মতো বিহেভ করে, আর অন্য আরেকটা ডাইরেকশনে গেলে ম্যাক্সিমার মতো বিহেভ করে। অর্থাৎ এটা এক্স অ্যাক্সিস বরাবর ধরেন মিনিমার মতো বিহেভ করতেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমার মতো বিহেভ করতেছে। এই ধরনের পয়েন্টকে আমরা স্যাডল পয়েন্ট বলি। আর ইনফ্লেকশন পয়েন্ট বলি যে অ্যাক্সিস একটাই থাকে, ওকে, সেম অ্যাক্সিস, কিন্তু এই সেম অ্যাক্সিসের একদিকে ফাংশনের ভ্যালু বাড়ে আর একদিকে ফাংশনের ভ্যালু কমে। এই ধরনের পয়েন্টকে আমরা ইনফ্লেকশন পয়েন্ট বলি। ওকে, তো স্যাডল পয়েন্টে আর কি অ্যাক্সিস ডিফারেন্ট অ্যাক্সিস থাকে, ডিফারেন্ট অ্যাক্সিস বরাবর ডিফারেন্ট বিহেভিয়ার করে। আর ইনফ্লেকশন পয়েন্টে সেম অ্যাক্সিস বরাবরই ডিফারেন্ট বিহেভিয়ার করে। ওকে, স্যাডল পয়েন্ট তো স্যার হায়ার ডাইমেনশনে এক্সিস্ট করে। হ্যাঁ, রাইট, মানে আপনার সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য তো আসলে স্যাডল পয়েন্ট এক্সিস্ট করবে না, কারণ সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য তো মাল্টিপল এক্সিস্ট নাই, ঠিক আছে? স্যাডল পয়েন্ট শুধু হায়ার অর্ডার মানে হায়ার ভ্যারিয়েবল ফাংশনের জন্যই হবে। ওকে, তো এটা যদি কনফিউশন থেকে থাকে তাহলে এটা ক্লিয়ার করে দিলাম যে ইনফ্লেকশন পয়েন্ট আর স্যাডল পয়েন্ট আসলে সেম জিনিস না। আপনাদের মাল্টিপল ভ্যারিয়েবলের জন্য আমরা ইনফ্লেকশন পয়েন্ট বেরও করতে দিব না, কারণ একটা ফাংশনের যদি ইনফ্লেকশন পয়েন্ট থাকে, ইনফ্লেকশন পয়েন্ট চেক করতে হলে আপনাকে অবশ্যই থার্ড ডেরিভেটিভ পর্যন্ত যাইতে হবে, কারণ সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত ইনফরমেশন দিয়ে ইনফ্লেকশন পয়েন্টের ইনফরমেশন কখনোই বাইরে হবে না। কারণ ইনফ্লেকশন পয়েন্ট হইতে হলে তো একটা অড ডেরিভেটিভ নন জিরো হইতে হবে, অড ডেরিভেটিভ নন জিরো হবে এবং তার আগের সব ডেরিভেটিভ 0 হবে। অর্থাৎ একটা ফাংশন যেটা ধরেন ফার্স্ট ডেরিভেটিভ 0, সেকেন্ড ডেরিভেটিভ 0, থার্ড ডেরিভেটিভ নন জিরো আসছে, সেটাকে হয়তো আমরা ইনফ্লেকশন পয়েন্ট বলবো। অথবা ফার্স্ট ডেরিভেটিভ 0, সেকেন্ড ডেরিভেটিভ 0, থার্ড ডেরিভেটিভ 0, ফোর্থ ডেরিভেটিভ 0, ফিফথ ডেরিভেটিভ নন জিরো, সেটাকে ইনফ্লেকশন পয়েন্ট বলবো। তো আপনাকে অ্যাটলিস্ট থার্ড ডেরিভেটিভ পর্যন্ত যাইতেই হবে ইনফ্লেকশন পয়েন্ট চেক করতে। আর আমরা যে আপনাদের মাল্টি ভ্যারিয়েবল ফাংশন যেগুলো চেক করতে দিতেছি ওইগুলো তো থার্ড ডেরিভেটিভ পর্যন্ত যাই না,
আমরা বেসিক্যালি সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত চেক করি এবং সেকেন্ড ডেরিভেটিভে কোনো আপনার পজিটিভ সেমি ডেফিনিট বা নেগেটিভ সেমি ডেফিনিট আসলে আমরা বলে দিই কনক্লুসিভ। ঠিক আছে, তো এইটাই। আচ্ছা, তারপরে ইনফ্লেকশন পয়েন্ট আসলে ভিজুয়াল মিনিং কি এটা নিয়ে কিছু আলোচনা করছিলাম। যে ইনফ্লেকশন পয়েন্ট হলো এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে আপনার ফাংশনের কার্ভেচার চেঞ্জ হয়। অর্থাৎ ধরেন এরকম একটা পয়েন্ট আছে, তো আপনার এই পয়েন্টের বাম দিকে ফাংশনের কার্ভেচার নিচের দিকে, এটা নিচের দিকে বাঁকাইতেছে, আর এই পয়েন্টের ডান দিকে ফাংশনের কার্ভেচার উপরের দিকে। তো ইনফ্লেকশন পয়েন্টে বেসিক্যালি একটা ফাংশনের কার্ভেচার চেঞ্জ হয় এবং ইন সাম সেন্স ফাংশনটার গ্রোথ রেট চেঞ্জ হয়। যে ইনফ্লেকশন পয়েন্টের আগে ফাংশনটা আস্তে আস্তে ইনক্রিজ করে, যেমন ধরেন যেমন এই ফিগারটাতে দেখে বুঝতে পারতেছেন না কিনা দেখেন, যে ইনফ্লেকশন পয়েন্টের আগে ফাংশনটা আস্তে 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 বাড়তেছিল, এরকম ছিল। আর ইনফ্লেকশন পয়েন্টের পরে অনেক তাড়াতাড়ি বাড়া শুরু করছে, এরকম। তো ইনফ্লেকশন পয়েন্ট বেসিক্যালি এমন একটা পয়েন্ট যে পয়েন্টে ফাংশনের গ্রোথ রেট চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটা স্লোলি ইনক্রিজিং ফাংশন থেকে কুইকলি ইনক্রিজিং ফাংশনে কনভার্ট হয়। আচ্ছা, ঠিক আছে, এটা ছিল আমাদের সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের অ্যালগরিদম। একটার পর একটা ডেরিভেটিভ চেক করতে থাকবো যতক্ষণ পর্যন্ত নন জিরো না পাবো। যদি কোনো একটা অড ডেরিভেটিভ নন জিরো পাওয়া যায় তাহলে ইনফ্লেকশন, আর যদি একটা ইভেন ডেরিভেটিভ নন জিরো পাই তাহলে আপনার লোকাল মিনিমাম আর লোকাল ম্যাক্সিমাম ডিপেন্ডিং অন দ্য সাইড। ঠিক আছে, মাল্টি ভ্যারিয়েবল অপটিমালিটি কন্ডিশন আসলে খুবই সিমিলার। এই মাল্টি ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমাদের ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভের রোলটা নাই হইলো গ্রেডিয়েন্টটা। আপনাকে এমন সব পয়েন্ট বার করতে হবে যে পয়েন্টে গ্রেডিয়েন্ট জিরো, আর সেকেন্ড ডেরিভেটিভের রোল নাই হইলো হেসিয়ান। ঠিক আছে, আপনার হেসিয়ান ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করতে হবে আর হেসিয়ান ম্যাট্রিক্সের আইজেন ভ্যালুগুলো চেক করতে হবে। যদি সব আইজেন ভ্যালু গ্রেটার দেন জিরো আসে তাইলে, আচ্ছা এটা ইকুয়াল দিয়ে দিচ্ছি, সরি যদি সব আইজেন ভ্যালু গ্রেটার দেন জিরো আসে তাইলে ওইটা লোকাল ম্যাক্সিমাম, সরি কি বলতেছি, লোকাল মিনিমাম। যদি সব আইজেন ভ্যালু লেস দেন জিরো আসে, স্ট্রিক্টলি লেস দেন, লেস অর ইকুয়াল লিখতেছি না, স্ট্রিক্টলি লেস দেন জিরো আসে তাহলে লোকাল ম্যাক্সিমাম। আর যদি মিক্সড আসে, মিক্সডটাকে এমনি লিখি, গ্রেটার আর জিরো, গ্রেটার আর লেস দেন জিরো দুইটাই আছে। যদি মিক্সড আসে তাহলে স্যাডেল পয়েন্ট, আর যদি এরকম আসে গ্রেটার অর ইকুয়াল জিরো, লেস অর ইকুয়াল জিরো, তাইলে ইনকনক্লুসিভ। ঠিক আছে, তাইলে আসলে আমাদের হাই ডেরিভেটিভ টেস্ট করা দরকার ছিল, যে টেস্টগুলো আমরা করবো না। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি। ধরেন আমার একটা হেসিয়ান ম্যাট্রিক্স আছে, যে হেসিয়ান ম্যাট্রিক্স এর আইজেন ভ্যালু গুলো হইলো এরকম -1 0 2। তো যেই পয়েন্টে এই হেসিয়ান ম্যাট্রিক্সটা বাই করছেন এবং ধরুন ওই পয়েন্ট একটা স্টেশনারি পয়েন্ট, ওই পয়েন্টটা কি লোকাল মিনিমাম, ম্যাক্সিমাম নাকি স্যাডেল পয়েন্ট নাকি বলতে পারবো না, বলেন। স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্ট, রাইট। যেহেতু নেগেটিভ পজিটিভ মিক্স আছে তাইলে স্যাডেল পয়েন্ট। ওকে, ঠিক আছে, এটা ছিল আমাদের মাল্টি ভ্যারিয়েবল অপটিমালিটি কন্ডিশন। মাল্টি ভ্যারিয়েবল অপটিমালিটি কন্ডিশন। আচ্ছা, তারপরে আমরা এই কন্ডিশনটা একটা স্পেশাল কেসে অ্যাপ্লাই করছি, সেটা হলো কোয়াড্রেটিক ফর্মস এন্ড কোয়াড্রেটিক ফাংশনস। কোয়াড্রেটিক ফর্মস আর ফাংশনস। ওকে, কোয়াড্রেটিক ফর্ম কি? কোয়াড্রেটিক ফর্ম হইলো এরকম একটা এক্সপ্রেশন। ধরেন আপনার কিছু ভ্যারিয়েবল আছে, একাধিক ভ্যারিয়েবল থাকতে পারে x1 x2 ডট 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 xn। কোয়াড্রেটিক ফর্ম হইলো বেসিক্যালি কোয়াড্রেটিক, আমরা যে স্কয়ার ফাংশনটা জেনারেলাইজেশন হলো কোয়াড্রেটিক ফর্ম। কোয়াড্রেটিক ফর্ম হলো এমন একটা এক্সপ্রেশন যে এক্সপ্রেশনে প্রত্যেকটা টার্মের ডিগ্রি 2। তো এই এক্সপ্রেশনে টার্ম থাকতে পারে এরকম, ধরেন x1 স্কয়ার, এই টার্মের ডিগ্রি 2, x1 x2 এরকম টার্ম থাকতে পারে, এই টার্মেরও ডিগ্রি 2, কারণ এখানে x1 এর ডিগ্রি 1, x2 এর ডিগ্রি 1।
তারপরে x2 x3 এরকম টার্ম থাকতে পারে, তারপরে x3 স্কোয়ার এরকম টার্ম থাকতে পারে, শুধু x থাকবে না। ওকে, এরকম টার্ম থাকবে না, এইটা এরকম থাকলে আমরা কোয়াড্রেটিক ফর্ম বলবো। ওকে, যে এমন একটা এক্সপ্রেশন যেখানে সব টার্মের ডিগ্রি 2, সেগুলোকে কোয়াড্রেটিক ফর্ম বলি। তো একটা কোয়াড্রেটিক ফর্মকে আপনার এই ফরম্যাটে লেখা সম্ভব, x ট্রান্সপোজ a x, এমনি লেখা সম্ভব। আমার এটা খুবই করতেছে। ওকে, এবং তারপরে আমরা এটাও দেখছি যে এই ম্যাট্রিক্সটাকে আমরা সিমেট্রিক হিসাবে ধরে নিতে পারি। কেন? কারণ এটা ক্লাসে দেখাইছিলাম যে যে কোনো ম্যাট্রিক্সকে তো আপনার একটা সিমেট্রিক পার্ট আর অ্যান্টি সিমেট্রিক পার্টে ভাগ করা সম্ভব, রাইট? এস প্লাস এ এ, সিমেট্রিক আর অ্যান্টি সিমেট্রিক দুইটা পার্ট আছে। তো দিস উইল বি ইকুয়াল টু x ট্রান্সপোজ এস এক্স প্লাস এক্স ট্রান্সপোজ এ এ এক্স। ওকে, এবং তারপরে এটা দেখাইছিলাম যে আপনার কোন একটা ম্যাট্রিক্স যদি অ্যান্টিসিমেট্রিক হয় তাইলে এই এক্সপ্রেশন এইটার ভ্যালু সবসময় 0 আসবে। ওকে, অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্সের দুই পাশে সেম ভেক্টর দিয়ে স্যান্ডউইচ করলে আপনার সবসময় 0 পাওয়া যায়। কেন? আপনি ছোটখাটো একটা অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স লিখে নিজেই চেক করতে পারেন। ধরেন আপনার একটা এক্সাম্পল অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স দেই, 0 a minus a 0, সাপোজ দিস ইজ এন অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স। এটারে আপনি এই সাইডে x1 x2 আর এই সাইডে x1 x2 রো, স্যার কোয়াড্রেটিক ফর্মটা যদি একটু আমাকে বুঝিয়ে দিতেন স্যার, এটা ভালো হতো স্যার। হ্যাঁ মানে এটা কোয়াড্রেটিক করতে ফর্ম পারি স্যার, মানে এই জিনিসটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো, কিভাবে আসলে জিনিসটা। কোন জিনিসটা? এই যে স্যার, যে এ একটা এ এক্স ট্রান্সপোজ এ এক্স ভেক্টর, এটা মানে কোয়াড্রেটিক ফর্ম যে এমনি লেখা যায় এটা বুঝেন নাই? জি জি, মানে কেমন আসলে জিনিসটা সব বুঝিয়ে দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, টু ভ্যারিয়েবলের জন্য দেখাই। ধরলাম আমার টু ভ্যারিয়েবল একটা কোয়াড্রেটিক ফর্ম আছে, a x1 স্কোয়ার প্লাস b x1 x2 প্লাস c x2 স্কোয়ার। এটা হলো একটা জেনারেল টু ভ্যারিয়েবল কোয়াড্রেটিক ফর্ম। তো এই এক্সপ্রেশনটাকে আমরা এমনি লিখতে পারি, a c b/2 b/2 x1 x2 x1 x2। এইটাকে আমি এ ম্যাট্রিক্স বলতেছি, এইটাকে এক্স বলতেছি, আর এটাকে এক্স ট্রান্সপোজ বলতেছি। কেন? আপনি গুণ দেন, গুণ দিলে বুঝতে পারবেন। ওকে, গুণ দিলে আপনার, আচ্ছা আমি গুণ দেই, ধরেন এ আর এক্স এই দুইটা যদি গুণ দেই তাহলে কি পাবো? পাবো হইলো এ x1 প্লাস b/2 x2, আর নিচে পাবো b/2 x1 প্লাস c x2, এখানে x1 এখানে x2। আর আবার যদি গুণ দেই, আবার গুণ দিলে তাইলে আপনি ওই এইটাই ফেরত পেয়ে যাবেন। x1 স্কোয়ার প্লাস b/2 x1 x2 আসবে, আবার b/2 x1 x2 আসবে, তারপরে c x2 স্কোয়ার আসবে, আর দুইটা b/2 x1 x2 যোগ করলে আপনার b x1 x2 হবে। তো সাধারণত তাইলে এই ম্যাট্রিক্সটা লেখার সিস্টেম হইলো আপনার ডায়াগোনাল বরাবর হলো x1 স্কোয়ারের কোএফিসিয়েন্ট, x2 স্কোয়ারের কোএফিসিয়েন্ট, x3 স্কোয়ারের কোএফিসিয়েন্ট এগুলো থাকবে, আর অফ ডায়াগোনাল বরাবর x1 x2 x1 x3 এগুলোর কোএফিসিয়েন্ট থাকবে, সরি এগুলোর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই 2 এই জিনিসটা থাকবে। আচ্ছা আমি এখানে x1 x2/2 লিখছি, এটা আবার এটা বুঝে নেন না যে x1 x2/2 লিখতে হবে। x1 x2/2 বলতে এখানে x1 x2 যে কোএফিসিয়েন্ট ওইটা ডিভাইডেড বাই 2 বুঝাই দিছি। বুঝছেন? হ্যালো হ্যালো
ডিসকানেক্টেড হয়ে গেছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ফেরত আসি। তো যেখানে ছিলাম, তাইলে আমরা একটা কোয়াড্রেটিক ফর্মকে সবসময় এই ফরম্যাটে লিখতে পারবো, এক্স ট্রান্সপোজ এস এক্স, যেখানে এস একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসলাম কোয়াড্রেটিক ফাংশনে। কোয়াড্রেটিক ফাংশন কি জিনিস? কোয়াড্রেটিক ফাংশন হইলো একটা মাল্টিভ্যারিয়েবল ফাংশন যেটা দেখতে এইরকম, এক্স ট্রান্সপোজ এ এক্স প্লাস বি ট্রান্সপোজ এক্স প্লাস সি, যেখানে বি একটা ভেক্টর, এক্স একটা ম্যাট্রিক্স আর সি একটা কনস্ট্যান্ট। তো কোয়াড্রেটিক এই ফর্মটা বেসিক্যালি আপনার ওই যে আমাদের সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা জেনারেলাইজেশন ফর মাল্টিপল ভ্যারিয়েবল। ওকে, তো এই ফাংশনটা আপনাদের কেন পড়াইছি? এই ফাংশনটা পড়াইছি কারণ অনেক প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে এই ধরনের ফাংশন অ্যারাইজ করে। আর আরেকটা কারণ যে এই ফাংশন সলভ করা সিম্পল। ঠিক আছে, এইসব ফাংশনটা ইজিলি সলভ করা যায়। ইজিলি সলভ করা যায় বলতে ইজিলি লোকাল মিনিমাম লোকাল ম্যাক্সিমাম এগুলো বাইর করা যায়। তো তারপর এটা পড়ানোর সময় যা যা বলছিলাম আপনার ভাগে ভাগে বলছি। একটা হলো এক্স ট্রান্সপোজ এ এক্স। কোয়াড্রেটিক ফর্মস এ মিডিয়া আবার আপনি 3 ভেরিয়েবল দিবেন না তো? দিতে পারি, স্যার দিয়েন না স্যার, বেশি হার্ড হয়েছে। কেন? আপনার লেখার সিস্টেম তো বলেই দিলাম, মানে হার্ড কেন হবে? সর্বোচ্চ এটাই হইতে পারে যে আপনার হয়তো আইজেন ভ্যালু ইকুয়েশনটা লিখতে একটু কষ্ট হবে, ওইটা বাদে তো আর কোনো কষ্ট নেই। আচ্ছা ঠিক আছে, তো তারপরে যেটা পড়াইছিলাম সেটা হলো ধরেন এক্স ট্রান্সপোজ এ এক্স, এই ফাংশনের কয়টা বাজে? 3:22 বাজে। আচ্ছা, এই ফাংশনের গ্রেডিয়েন্ট কি? ওকে, এই ফাংশনের গ্রেডিয়েন্ট হইল আপনার এ প্লাস এ ট্রান্সপোজ এক্স। ওকে, তো যদি এ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে দিস ইজ 2s x। এটা কই থেকে আসলো? ক্লাসে দেখাইছি, ভুলে গেলে ভিডিও দেখে নিন। আচ্ছা, আর তারপর বি ট্রান্সপোজ এক্স, এটার গ্রেডিয়েন্ট কি? এটার গ্রেডিয়েন্ট হইল বি, এই ভেক্টরটা। ওকে, আর সি তো একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের গ্রেডিয়েন্ট 0। তাইলে আমার যদি এরকম একটা কোয়াড্রেটিক ফাংশন থাকে, এই কোয়াড্রেটিক ফাংশনের গ্রেডিয়েন্ট হবে 2as x প্লাস b। তাইলে এই কোয়াড্রেটিক ফাংশনের যে স্টেশনারি পয়েন্ট কি হবে? স্টেশনারি পয়েন্ট হবে হইল x ইকুয়ালস টু মাইনাস হাফ, আচ্ছা এখানে x স্টার দেই, মাইনাস হাফ as ইনভার্স b। ঠিক আছে, আচ্ছা আর একটা কোয়াড্রেটিক ফর্মের হেসিয়ান কি? কোয়াড্রেটিক ফর্মের হেসিয়ান হইল 2as, একটু বাংলায় লিখি, কোয়াড্রেটিক ফাংশনের হেসিয়ান হইল a প্লাস a ট্রান্সপোজ which is equals to 2as। তাইলে আপনার বেসিক্যালি একটা কোয়াড্রেটিক ফাংশনের যে মিনিমাম না সরি, যে স্টেশনারি পয়েন্টটা ওটা লোকাল মিনিমাম হবে নাকি লোকাল ম্যাক্সিমাম হবে, এই সব কিছুই এই এ যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা ডিটারমাইন করে দেয়। এই ম্যাট্রিক্সটা যদি পজিটিভ ডেফিনিট হয় তাহলে লোকাল মিনিমাম, যদি নেগেটিভ ডেফিনিট হয় তাহলে লোকাল ম্যাক্সিমাম, যদি ইনডেফিনিট হয় তাহলে স্যাডেল পয়েন্ট, আর যদি পজিটিভ সেমি ডেফিনিট হয় তাহলে আসলে ক্যাচাল আছে, ক্যাচালটা বাদ দিই। আচ্ছা হ্যাঁ ওখানে কিছু ক্যাচাল আছে। আচ্ছা, তারপরে হইলো এই কোয়াড্রেটিক ফাংশন অ্যারাইজ করে কোন জায়গায় অ্যারাইজ করতে পারে? এরকম একটা অ্যাপ্লিকেশন দেখছিলাম, অ্যাপ্লিকেশনটা হইলো লিস্ট স্কোয়ারস প্রবলেম। লিস্ট স্কোয়ারস প্রবলেমে অ্যারাইজ করতে পারে। আচ্ছা, আপনাদের অন্যদের যাদের ক্লাস আছে তারা চলে যাইতে পারেন, আমি এটা শেষ করি রিভিউটা, বাকিরা রেকর্ডিং দেখে নিই। ওকে, তো লিস্ট স্কোয়ারস প্রবলেমে অ্যারাইজ করতে পারে। লিস্ট স্কোয়ারস প্রবলেমটা কি রকম ছিল? হ্যাঁ বলেন স্যার। মানে মিডের জন্য স্যার একটা প্র্যাকটিস শিট দিয়েন স্যার।
ঠিক আছে, ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো লিস্ট স্কোয়ার প্রবলেমে অ্যারাইজ করছিল। লিস্ট স্কোয়ার প্রবলেম কি ছিল? লিস্ট স্কোয়ার প্রবলেম অনেক অনেক ডাইরেকশন থেকে আসা যায়। একটা ডাইরেকশন হইতে পারে যে আমি ax ইকুয়ালস টু বি এই ফরম্যাটের একটা সিস্টেম সলভ করতে চাই, কিন্তু এটার এক্সাক্ট সলিউশন এক্সিস্ট করে না, অনেক কারণে এক্সিস্ট না করতে পারে। এক্সাম্পল, এ হয়তো ইনভার্টিবল না, অথবা এ স্কোয়ারই না, ঠিক আছে, এরকম অনেক ব্যাপার স্যাপার থাকতে পারে। তো আমরা ধরেন একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন বাইর করতে চাই। অ্যাপ্রক্সিমেট সলিউশন কেমনে বাইর করব? তো আমরা বেসিক্যালি যেটা করব সেটা হলো ax মাইনাস বি এই কোয়ান্টিটিটাকে মিনিমাইজ করব। এই কোয়ান্টিটির যে টু নর্মকে মিনিমাইজ করব। তো টু নর্মকে মিনিমাইজ করলে যে সলিউশনটা আসে সেই সলিউশনটাকে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন বলতে পারি, অ্যাপ্রক্সিমেট সলিউশন বলতে পারি। তো এই টু নর্মকে মিনিমাইজ করা, টু নর্মের স্কোয়ারকে মিনিমাইজ করা একই কথা। আর এই টু নর্মের স্কোয়ারটাকে যদি এক্সপ্যান্ড করেন, এক্সপ্যান্ড করলে তাহলে আপনার একটা কোয়াড্রেটিক ফর্ম বাইরে আসবে। ওকে, এক্সপ্যানশনের কোয়াড্রেটিক ফর্মটা হলো x ট্রান্সপোজ a ট্রান্সপোজ a x minus 2 a transpose b x, আচ্ছা এখানে হোল ট্রান্সপোজ দেওয়া দরকার, প্লাস b ট্রান্সপোজ c। ওকে, এরকম একটা এক্সপ্রেশন আসবে। তো এই এক্সপ্রেশনকে মিনিমাইজ করা, বেসিক্যালি কোয়াড্রেটিক ফাংশনকে মিনিমাইজ করা। তো এই ফাংশন মিনিমাইজেশন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আচ্ছা, তারপরে আরো ধরেন বিভিন্ন অন্য ধরনের অ্যাপ্লিকেশনও এই ধরনের মিনিমাইজেশন আসতে পারে। যেমন আপনার ডাটা ফিটিং এ এই ধরনের মিনিমাইজেশন অ্যারাইজ করতে পারে। যে আপনার কিছু ডাটা আছে, ইউ হ্যাভ সাম ডাটা, XY পেয়ার আছে, কথার কথা, ঠিক আছে, আপনার ডাটা পেয়ার আছে অনেকগুলা। এখন আপনি এই ওয়াইটাকে এক্স এর কোন একটা ফাংশনে ফিট করতে চান, এবং এক্সাম্পল এরকম একটা ফাংশনে ফিট করতে চান, a1xm স্কোয়ার প্লাস a2x। আচ্ছা, এখানে তো ভ্যারিয়েবল একটাই, x1 দিয়ে x2, ধরলাম a2 a1, আচ্ছা এটাকে a1 ধরলাম, a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব, এরকম একটা ফাংশনের মধ্যে ফিট করতে চাই। তো তখন আমরা যেটা করব সেটা হইল এই ধরনের একটা ফাংশন বানাবো, আপনার একটা ম্যাট্রিক্স। বেসিক্যালি এই ফাংশনের মধ্যে আমি এক্স কোঅর্ডিনেট গুলা বসাবো, বসানোর পরে বসাইলে আর ওয়াই কোঅর্ডিনেটটা বসাইলে আমার a1 a2 a3 এই তিনটার অনেকগুলো ইকুয়েশন আসবে। তো ওই ইকুয়েশন সিস্টেমের অ্যাপ্রক্সিমেট সলিউশনটাই হইলো আপনার লিস্ট স্কয়ার সলিউশন। ঠিক আছে, এইটা সেটা এখানে আর ডিটেইলসে না বললাম, এটা আপনার লেকচার দেখে নেন। তো এই জায়গায় আপনার লিস্ট স্কয়ার প্রবলেম অ্যারাইজ করতে পারে। আরেকটা অ্যাপ্লিকেশন আপনারা হলো টিউটোরিয়ালের সময় দেখছেন, ডি-নয়েজিং এর সময়, যে আপনার যদি একটা ডাটার মধ্যে নয়েজ থাকে, ওই নয়েজটা আমরা দূর করতে চাই, তো এই নয়েজ রিমুভালটাকেও আমরা একটা লিস্ট স্কয়ার প্রবলেম হিসেবে ফর্মুলেট করতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমরা অবশ্যই এখানে একটা রেগুলারাইজেশন লাগে, ঠিক আছে, ওইটাকে লিস্ট স্কয়ার প্রবলেম হিসেবে ফর্মুলেট করা যায়। ওকে, এইটা ছিল নরমাল লিস্ট স্কয়ার। তারপরে আমরা আরেকটা, এটা একটা মডিফিকেশন দেখছি, সেটা হলো রেগুলারাইজড লিস্ট স্কয়ার। তো রেগুলারাইজড লিস্ট স্কয়ারে যেটা করি, যে নরমাল লিস্ট স্কয়ারে ধরেন আমরা এই কোঅর্ডিনেট এই কোএফিশিয়েন্ট এই সবগুলো কোএফিশিয়েন্টের ওয়েট সমান রাখি। তো আমাদের এমন অ্যাপ্লিকেশন অ্যারেঞ্জ করতে পারে যে আমরা কিছু কোএফিশিয়েন্টের ওয়েট বেশি রাখতে চাই, কিছু কোএফিশিয়েন্টের ওয়েট কম রাখতে চাই। তো সেই সব ক্ষেত্রে ধরেন আমরা রেগুলারাইজড লিস্ট স্কয়ার ইউজ করতে পারি। তো রেগুলারাইজড লিস্ট স্কয়ার যেটা করে, আপনার নরমাল যে লিস্ট স্কয়ার কস্ট ফাংশন, ধরেন x মাইনাস b, এটা 2 নরমাল স্কয়ার, এটা হলো নরমাল লিস্ট স্কয়ার কস্ট ফাংশন, এটার সাথে একটা পেনাল্টি টার্ম যোগ করে দেয়, ধরেন সাম ল্যামডা গুণ d x ট্রান্সপোজ dx। ঠিক আছে, যেটা যেই বি ম্যাট্রিক্সটা আপনাকে বলে দিবে যে কোন কোএফিশিয়েন্টে কত ওয়েট দিতে চান, কোন কোএফিশিয়েন্টকে বড় রাখতে চান, কোন কোএফিশিয়েন্টকে ছোট রাখতে চান। যদি কোন একটা কোএফিশিয়েন্ট
এর জন্য ডি এর ওই করেসপন্ডিং ডায়াগোনাল এন্ট্রিটা বড় হয়, তাইলে মিনিমাইজেশনের পর ওই কোএফিসিয়েন্টটা ছোট হয়ে যাবে, কারণ ডায়াগোনাল এন্ট্রি বড় মানে আপনি পেনাল্টি বেশি দিতেছেন। সিমিলারলি যদি ডায়াগোনাল এন্ট্রি ছোট হয় তাহলে ওটা রিলেটিভলি বড় থাকবে। এটা হলো আমরা বিভিন্ন কোএফিসিয়েন্টের বিভিন্ন ওয়েট দেওয়ার জন্য এই টেকনিকটা ইউজ করি অনেক সময় রেগুলারিটিস করে। ও ভাই, আচ্ছা ফাইনালি, আর এটার পরে তারপর আমাদের ফাইনাল টপিক ছিল গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন। ওকে, তো গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন হইলো, আমরা গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন মোটিভেট করছিলাম হইলো একটা প্রবলেম থেকে। সেটা হইলো যে আচ্ছা, তো এই পর্যন্ত আমরা যা যা শিখছি সবকিছু হইলো আমরা ডেরিভেটিভ বাইর করব, ফার্স্ট ডেরিভেটিভ বাইর করব বা গ্রেডিয়েন্ট বাইর করব, তারপর এটাকে জিরো সেট করব, জিরো সেট করার পরে সলভ করব, স্টেশনারি পয়েন্ট বাইর হবে, তারপরে হেসিয়ান বাইর হবে, হেসিয়ানের ডেভিড টেস্ট চেক করব, হ্যান ত্যান এমনে এমনে করছি আর কি। তো কিন্তু ইন রিয়েল লাইফ মানুষজন মিনিমা বা লোকাল অপটিমা এমনে বাইর করেন, এমনে বাইর করে না, কারণ আপনার এই গ্রেডিয়েন্ট ইকুয়েশন গুলা এক্স্যাক্টলি সলভ করা ফর কমপ্লিকেটেড ফাংশন সলভ করা আসলে পসিবল না, ঠিক আছে? ইভেন খুব সিম্পল ফাংশনের জন্য অনেক সময় সলভ করা পসিবল না। তো মানুষজন তাইলে এই লোকাল অপটিমাম গুলা বাইর করে একটা ইটারেটিভ প্রসিজারের মাধ্যমে। সবচেয়ে পপুলার প্রসিজার যেটা, সেটা হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো গ্রেডিয়েন্ট ডিসেন্টের আইডিয়া এইটাই যে আপনার কোন একটা ফাংশন থাকবে, আমি আপনাকে ফাংশনের একটা পয়েন্টে ছাইড়া দিলাম, ছাইড়া দেওয়ার পর আপনি ওই ফাংশনের ওই পয়েন্টে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করবেন। গ্রেডিয়েন্ট আপনাকে এটা বলবে যে কোন দিকে গেলে ফাংশনের ভ্যালু বাড়বে। তো গ্রেডিয়েন্ট যেই দিকে যাইতে বলবে তার অপোজিট ডাইরেকশনে যাবে, ঠিক আছে? ধরলাম আমি এই দিকে যাব, তারপর আমি যদি এইভাবে একটার পর একটা যাইতে থাকি, তাইলে আলটিমেটলি যতক্ষণ পর্যন্ত আমার গ্রেডিয়েন্টটা খুব ছোট না হবে বা জিরো না হবে, ততক্ষণ পর্যন্ত যাইতে থাকলে যেই জায়গায় অনেক ছোট হয়ে যাবে বা জিরো হয়ে যাবে, ওই জায়গায় যে আমরা থেমে যাব। তো ওই পয়েন্টটাই আমাদের লোকাল অপটিমাম হবে, লোকাল মিনিমাম হবে, গ্রেডিয়েন্ট ডিসেন্টের লোকাল মিনিমামটাই বাইর হবে। তো তাইলে গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন একটি ইম্পর্টেন্ট টাস্ক আপনার অপটিমাইজেশনে। তো এই গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন কেমনে করে, এটা কিছু টেকনিক নিয়ে আলোচনা করছি। একটা হইলো সিম্বলিক গ্রেডিয়েন্ট, সিম্বলিক ডিফারেন্সিয়েশন, যেটা বেসিক্যালি এতদিন পর্যন্ত আপনারা যা করে আসছেন, ঠিক আছে? আপনার কোন একটা ফাংশনের ফর্মুলা দেওয়া আছে, ওইটার ডেরিভেটিভ করবেন, ডেরিভেটিভ করে ডেরিভেটিভের ফর্মুলা বাইর করবেন। তো যেটা বললাম যে কমপ্লিকেটেড ফাংশনের জন্য সিম্বলিক ডিফারেন্সিয়েশন হলো এই প্রসিজারটাকে অটোমেট করা, আপনার কম্পিউটারের মাধ্যমে অটোমেট করা। তবে সিম্বলিক ডিফারেন্সিয়েশন যেটা বললাম যে কমপ্লিকেটেড ফাংশনের জন্য নট ফিজিবল, অনেক বড় বড় এক্সপ্রেশন আসে এবং এক্সপ্রেশন খুবই তাড়াতাড়ি আউট অফ হ্যান্ড হয়ে যেতে পারে। আচ্ছা, আরেকটা অ্যাপ্রোচ হইলো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন হলো আপনার নিউমেরিক্যাল মেথডস কোর্সে যেটা পড়ে আসছেন, যে কোন একটা ফাংশন আছে, এই ফাংশন থেকে এই কোয়ান্টিটিটা দিয়ে আপনার নিউমেরিক্যাল গ্রেডিয়েন্ট অ্যাপ্রক্সিমেট করা যাইতে পারে, ঠিক আছে? এটাকে বলে হইলো ফরওয়ার্ড ডিফারেন্স। তারপরে ব্যাকওয়ার্ড ডিফারেন্স আছে, ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলা হইলো এইটা, মাইনাস এফ অফ এক্স নট বাই এইচ। আর একটা ফর্মুলা আছে সেন্ট্রাল ডিফারেন্স, এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট মাইনাস এইচ ডিভাইডেড বাই 2h। তো এগুলো হইলো আপনার ডেরিভেটিভ বা গ্রেডিয়েন্টের বিভিন্ন অ্যাপ্রক্সিমেট ফর্মুলা। এগুলোর কিছু অ্যাপ্রক্সিমেশন এরর আছে। আপনার এই প্রথম দুইটা ফর্মুলার অ্যাপ্রক্সিমেশন এরর হইলো অর্ডার অফ এইচ, আর এই লাস্ট ফর্মুলার অ্যাপ্রক্সিমেশন এরর হইলো অর্ডার অফ এইচ স্কোয়ার, ঠিক আছে? লাস্ট ফর্মুলাটা বেটার দেন দা প্রিভিয়াস টু ফর্মুলাস। কিন্তু আপনার এই নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের এই ফর্মুলাগুলোর একটা অসুবিধা আছে, যে অসুবিধা হইলো আপনি যদি এইচ অনেক ছোট করেন, অনেক ছোট করে ফেললে একটা পয়েন্টের পরে অ্যাপ্রক্সিমেশন কমার পরিবর্তে আবার বাড়া শুরু করে। কেন বাড়া শুরু করে? কারণ আপনার নিউমেরেটর আর ডেনোমিনেটর দুইটাই জিরোর অনেক কাছাকাছি চলে আসে। ওকে, তো জিরো অনেক কাছাকাছি চলে আসলে আপনার যা হয়, দুইটাই যদি জিরোর অনেক কাছাকাছি চলে আসে, তাইলে আপনার রাউন্ডিং এরর হয়। আর রাউন্ডিং এরর গুলো অ্যাকুমুলেট করতে থাকে একটা পয়েন্টের পরে, এই কারণে ব্লো আপ করে। তো এই রাউন্ডিং এররটা দূর করার একটা উপায় আছে, সেটা হলো কমপ্লেক্স ডিফারেন্স।
কমপ্লেক্স ডিফারেন্সের ফর্মুলাটা হলো এইটা, ইমাজিনারি পার্ট অফ এফ অফ এক্স প্লাস আই এইচ ডিভাইডেড বাই এইচ। ওকে, তো এইটা যদি ব্যবহার করেন তাহলে ওই রাউন্ডিং এররের কারণে এক্সপ্রেশনটা হয় না, এটাকে কমপ্লেক্স স্টেপ বলে। এই ফর্মুলাটা এফ প্রাইম অফ আপনার ফার্স্ট ডেরিভেটিভের অ্যাপ্রক্সিমেশন কেন সেটা হইলো ক্লাসে বলছিলাম, রেকর্ডিং দেখে নিন। আচ্ছা, এইগুলা গেল নিউমেরিক্যাল অ্যাপ্রোচ ছিল। আর একটা জিনিস বলছি স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট। স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট হইলো আপনার ওই যে ডাইরেকশনাল ডেরিভেটিভটা ব্যবহার করে গ্রেডিয়েন্টের অ্যাপ্রক্সিমেশন করা। আপনি র্যান্ডমলি কিছু ডাইরেকশন সিলেক্ট করবেন, u1 u2 ডট ডট ডট, আপনি যতগুলো ডাইরেকশন সিলেক্ট করতে চান এই সবগুলো ডাইরেকশন বরাবর আপনার ডাইরেকশনাল ডেরিভেটিভ ক্যালকুলেট করবেন। ওকে, অর্থাৎ আপনার ডেল u1 f ডেল u2 f এই ডাইরেকশনাল ডেরিভেটিভ গুলো ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট করার পরে এই ভ্যালু গুলাকে আপনি এই u1 ভেক্টর তারপর u2 ভেক্টর এগুলো দিয়ে গুণ দিবেন, গুণ দিয়ে অ্যাভারেজ করবেন, ডট 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 অ্যাভারেজ ডেল uk f uk, তারপরে ধরেন কে দিয়ে ভাগ দিবেন। তো অ্যাভারেজ করলে ওই অ্যাভারেজটা আপনার অ্যাকচুয়াল গ্রেডিয়েন্টের একটা অ্যাপ্রক্সিমেশন হয়। এটা খুবই নয়েজি একটা অ্যাপ্রক্সিমেশন, এবং কিন্তু অনেক অ্যাপ্লিকেশনে ওটুক নয়েজ আর কি ওই অ্যাপ্লিকেশন গুলো টলারেট করতে পারে। তো এটা হলো স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট। আর তারপরে আমাদের ফাইনাল টপিক সেটা হলো অটোমেটিক ডিফারেন্সিয়েশন বা অটোমেটিক গ্রেডিয়েন্ট যেটাই বলেন। তো অটোমেটিক ডিফারেন্সিয়েশন কেমনে করে, আপনার একটা কমপ্লিকেটেড ফাংশনকে অনেকগুলা সিম্পল ফাংশনে ভাগ করে, সিম্পল ফাংশনে ভাগ করে ওই সিম্পল ফাংশন গুলা বেসিক্যালি অনেকগুলো ছোট ছোট ফাংশন জোড়া লাগে একটা বড় ফাংশন বানায়। তো ওই ছোট ছোট ফাংশনের গ্রেডিয়েন্ট গুলা থেকে আমরা বড় ফাংশনের গ্রেডিয়েন্টটা বাইর করতে পারি। বের করার প্রসিজার হলো লাস্ট ক্লাসে বেশ ডিটেইলসে পড়াইছিলাম। তো ইন মডার্ন কম্পিউটেশনাল ম্যাথমেটিক্স, আপনার মডার্ন কম্পিউটেশনে গ্রেডিয়েন্ট গুলা অটোমেটিক ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ক্যালকুলেট করে, কারণ অটোমেটিক ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ক্যালকুলেট করলে অনেক সেভিংস হয়, আপনার একই গ্রেডিয়েন্ট বারবার ক্যালকুলেট করা লাগে না। যদিও এখানে কিছু ওভারহেড আছে, আপনার একটা কম্পিউটেশনাল গ্রাফ বানানো লাগে, ইন্টারমিডিয়েট কিছু ক্যালকুলেশন করা লাগে, ওইসব আছে, কিন্তু আলটিমেটলি কস্টের অনেক সেভিংস হয়। ঠিক আছে, এই তো মোটামুটি এইটাই মিডের সিলেবাস। তাইলে কি কি দাঁড়াইলো, সিলেবাস দাঁড়াইলো হইলো এইটা, লিনিয়ার অ্যালজেব্রা, optimality conditions, quadratic form, least squares, আর gradient calculation, numerical, complex, stochastic, আর অটোমেটিক। এইটাই শেষ। যারা আছেন ম্যাক্সিমাম বাইরে হয়ে গেছেন, যারা আছেন কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেনস? আচ্ছা না, সেই মুহূর্তে নাই, থাকতে থাকতে। আচ্ছা ঠিক আছে, থাকলে ডিসকর্ডে মেসেজ দিয়েন, ছোটখাটো প্রশ্ন হইলে এখান থেকে অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে, এইটাই ছিল রিভিউ। তো প্র্যাকটিস করেন, আপনাদের একটা প্র্যাকটিস শিট দিবনি, আর একটা দেখা হবে ভিডিওর দিন। ভালো থাকেন, টাটা। সরি। ওয়ালাইকুম আসসালাম।